শুরু করবো, গুড। তো আজকে আমরা যেটা বললাম, আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। খুব ভালো করে বুঝতে হবে ক্লাসটা। প্রথমত হচ্ছে বাক্য তৈরি করার জন্য কি কি প্রয়োজন, এবং সেগুলোর জন্য আসলে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? সেগুলো বোঝার আগে, সেগুলো কেন হয়েছে, অলওয়েজ জার্মান শেখার আগে একটা জিনিস ইম্পর্ট্যান্ট আমার কাছে। আমি নিজেকে নিজে প্রশ্ন করবো, আমি কেন শিখছি এটা, এবং এটার পিছনে এটা এভাবে কেন হয়েছে, অন্যভাবে কেন হয়নি, এভাবে কেন হতে হবে। নিজেকে প্রশ্নগুলো যখন করবেন, তখন দেখবেন জার্মান শেখার জন্য যে মোটিভেশন, সেটা অটোমেটিকভাবে আপনার কাছে চলে আসছে, এবং প্রত্যেকটা ছোট ছোট গ্রামারগুলো আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। তো আজকেও ওইরকম একটা গ্রামার, খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার আজকে আমরা শিখবো। সেটা হচ্ছে কি, সেন্টেন্স বিল্ডিং স্ট্রাকচার, আমরা যেটাই বলি। একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন, অথবা কিভাবে আমরা তৈরি করতে পারি। প্রথমত আসি হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করার জন্য কি লাগে। আমরা যখন একটা বাংলা একটা যখন বাক্য তৈরি করি, যেমন যেমন ধরে নিলাম আমি কাজ করি, আমি, তার মানে হচ্ছে আমাকে, একটা সাবজেক্ট মানে যে কাজ করছে সে হচ্ছে, আমরা বাংলায় পড়েছিলাম কর্তা, কর্ম এবং হচ্ছে ক্রিয়া। তিনটা শব্দ আমরা পড়েছিলাম ব্যাকরণে। আরো সহজভাবে যদি বলি, বাংলা গ্রামার অনেকেরই আমাদের মনে নেই, বাট ইংরেজিতে যদি বলি, সাবজেক্ট একটা ওয়ার্ড আপনারা পড়েছিলেন, খুব ভালো করে মনে থাকার কথা। পাশাপাশি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্টটা মানে কি, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করছে। আমি আপনাদেরকে জার্মান পড়াচ্ছি, তার মানে হচ্ছে আমি হচ্ছে একটা সাবজেক্ট। জার্মান এটা হচ্ছে অবজেক্ট। কি পড়াচ্ছি? জার্মান পড়াচ্ছি। যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। আর যে কাজটা যে করা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা ক্রিয়া, একটা কাজ। এই কাজটাকে বলি হচ্ছে আমরা ভার্ব। তার মানে আমি সাবজেক্ট, জার্মান অবজেক্ট, আর পড়ানো মানে হচ্ছে আপনাদেরকে টিচিং করা, এই পড়ানো এটা হচ্ছে কি, ভার্ব। তার মানে হচ্ছে একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে তিনটে বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই তিনটে জিনিস প্রয়োজন। তার মানে এই তিনটে জিনিস ছাড়া কখনো একটা বাক্য তৈরি করা যাবে না, বাংলায় হোক ইংরেজিতে হোক, যে কোনো বাক্যে। জার্মান এর ব্যতিক্রম না। তো প্রথমত আসি হচ্ছে, আমরা আলোচনা করব হচ্ছে সাবজেক্ট নিয়ে। প্রথমত আমাদের একটা বাক্যের আমরা খণ্ড খণ্ড করে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমাদের কি, সাবজেক্ট। সাবজেক্ট নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, যার মানে কয়টা হুম, সাবজেক্ট? ইয়া, এটা আচ্ছা, একদম হচ্ছে। ওকে। আচ্ছা, আমরা মাইক্রোফোনটা অফ রাখি, যাতে কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করি আমরা। আচ্ছা, এখন প্রথমত হচ্ছে আমাদের সাবজেক্ট কয়টা আছে। যার মানে কয়টা সাবজেক্ট আছে, যেমন ইংরেজিতে আমরা বলেছি সরি, আই, ইউ। ইউ দিয়ে অনেক কিছু বোঝানো হয়, দে, তারপর হচ্ছে উই, আমরা অনেকভাবে আমরা পড়েছি। যার মানে কিভাবে আছে সেটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমত সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে পার্সোনাল প্রোনোমেন বলি। পার্সোনাল প্রোনোমেন মানে কি? পার্সোনাল প্রোনোমেন মানে হচ্ছে যেটাকে আমরা প্রোনাউন পড়েছিলাম ছোটবেলায়, ঠিক আছে? ইংরেজিতে আমরা প্রোনাউন পড়েছিলাম, যেমন হচ্ছে আমি, তারপর হচ্ছে আপনি, আপনারা, এগুলো যখন পড়েছিলাম, এটাকে সহজভাবে আমরা জার্মান গ্রামার আমরা বলেছি পার্সোনাল প্রোনোমেন। তো পার্সোনাল প্রোনোমেন এগুলো হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টগুলো কয়টা আছে? জার্মানে টোটাল হচ্ছে এই সাবজেক্টগুলো আছে, এই 9টা সাবজেক্ট আছে। প্রথমত হচ্ছে আমরা সবার সাথে, আপনারা সবার সাথে সাথে বলবেন ইস বলি। ইস মানে কি? ইস মানে হচ্ছে আমি। তো আমি ইংরেজিতে আমরা কি বলি? আই বলি, ঠিক আছে? আর জার্মান হচ্ছে ইস। তো দুইভাবে বলা যায়, অনেকেই আমরা ইস বলি, অনেকে আবার হচ্ছে ইহ বলি অনেকেই, ঠিক আছে? ইহ কারা বলে? ইহ বলে হচ্ছে বিশেষ করে বাভারিয়া স্টেটের দিকে, আর হচ্ছে সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে কিন্তু আপনারা জানেন যে জার্মান ব্যবহার করা হয়, জার্মান বলে তারা। পাশাপাশি অস্ট্রিয়াতেও জার্মান বলে, অস্ট্রিয়ার কিছু কিছু জায়গায় তারা ইহ বলে। তো দুটো আসলে যেভাবে আপনার তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড আমি বলবো হচ্ছে ইসটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। সো ইস, প্রোনাউন্সিয়েশনটা ভালো করার চেষ্টা করবেন। ইস মানে হচ্ছে আমি। দু, মানে হচ্ছে তুমি, সিঙ্গুলার একজন ব্যক্তি। মানে আমি ধরে নিলাম এখন আমি কার সাথে কথা বলছি, আমি এখন আহ, হানিফ ভাইয়ের সাথে আমি কিন্তু কথা বলছি। হানিফকে আমি বললাম হচ্ছে হানিফ, ফর এক্সাম্পল, সে হচ্ছে আমার কি পরিচিত, আমি তাকে চিনি। আমি বলবো দু মানে হচ্ছে তুমি। এটা হচ্ছে আমরা ইংরেজিতে যেরকম ইউ বলি, ইউতে হচ্ছে মানে তুমিও বোঝায়, আপনিও বোঝায়। বাট আমাদের বাংলায় কিন্তু কি আছে আমাদের, ভদ্রতার সহিত আমাদের কথা বলতে, আমরা কিন্তু আমাদের একজন মুরব্বী, যিনি আমার আছেন, অনেক বয়স্ক একজন মুরব্বী যদি থাকে, আমি তাকে কিন্তু অপরিচিত যদি হয়, তাকে তুমি করে বলতে পারবো না কখনো। এটা আমাদের কালচারে কিন্তু নেই। তখন এখানে আমরা বাংলায় আমরা তুমি বলি অথবা আপনি বলি। এই দুইটা ভেরিয়েশন আছে। জার্মানি কি আছে? এক্স্যাক্টলি, জার্মানিও সেম ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে তুমি এবং আপনি। ফর্মাল এবং ইনফর্মাল দুটো হচ্ছে বাংলার মতোই করে এখানে। একটা হচ্ছে সম্মানের সহিত, আরেকটা হচ্ছে আম, অসম্মানের সহিত। ব্যাপারটা আমি বলবো না, বাট হচ্ছে তুমি মানে হচ্ছে যাদের সাথে আমাদের পরিচয় আছে, আমরা যাকে চিনি, যেমন হচ্ছে আমার ফ্রেন্ড, বাবা মা, কলিগ হতে পারে, মোস্ট প্রবলি। এই এই ব্যক্তিগুলোকে আমি কি বলি? বলে থাকি।
মানে তুমি বলে থাকি, ঠিক আছে? তো তুমি তো এটা তো মানে এটাকে আমরা কি বলি, অভদ্র তো বলি না বাংলায়, যার মানে অভদ্র বলা হয় না, বাট হচ্ছে ইনফর্মাল। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল কোথায় বলি আমরা? আপনি আমার অপরিচিত মানুষ, আপনাকে আমি চিনি না, প্রথমবার দেখা হচ্ছে, নাম্বার ওয়ান, তখন আমরা ফর্মাল ব্যবহার করি। আর আপনাকে যদি আমি চিনি, আমার ফ্রেন্ড, বন্ধু, কলিগ, একসাথে কাজ করি, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা দু বলে সম্বোধন করে থাকি, সরি। তো এখন প্রশ্ন হচ্ছে, আম, কোন কোন জায়গায় আমরা ফর্মাল ব্যবহার করব? ফর্মাল ব্যবহার করার জন্য একটা জিনিস মনে রাখবেন সবসময়, জার্মানিতে যত ধরনের অফিসিয়াল কাজ আছে, যেমন হচ্ছে আপনি কোথায় যাবেন, আপনি ডাক্তার কাছে গেলেন, এটা হচ্ছে অফিসিয়াল একটা কাজ, ফর এক্সাম্পল, আপনি তখন আপনাকে জি বলতে হবে, মানে ফর্মালি বলতে হবে। আপনি একজন একটা একটা কাজে আপনি ব্যাংকে গেলেন, আপনাকে জি বলতে হবে, তার মানে হচ্ছে ফর্মাল। সকল সকল ধরনের ফর্মাল কাজে ব্যবহার করা হবে কি? ফর্মাল ব্যবহার করব। ফর্মালি কখন ব্যবহার করি? জি ব্যবহার করি আমরা। জি। জি মানে কেন? জি মানে কি? জি মানে হচ্ছে আপনি বলে থাকি আমরা। ইউ, দু মানে হচ্ছে কিন্তু ইউ, জি মানেও কিন্তু ইউ, তবে দু হচ্ছে দুজনে কিন্তু সিঙ্গুলার, একজন ব্যক্তির, একজন ব্যক্তির ক্ষেত্রে সিঙ্গুলার মানে কি? একা। তো দু তখনই বলা হবে যখন ওই ব্যক্তিটা ইনফর্মাল সম্পর্ক থাকবে আমার সাথে, ঠিক আছে? আমি তাকে দু বলবো, ঠিক আছে? যেহেতু ফর এক্সাম্পল এখানে আমি যদি আমার ছোট ভাইকে যদি কথা বলি, আমি তো আপনি করে কথা বলবো না, আমি বলবো তুমি করে বলবো, তখন দু ব্যবহার করব। আর যদি আমি আমার আম্মার সাথে কথা বলি, আমি আমার আম্মাকে আমি সাধারণত আপনি করে বলি, তো আমি আমার আম্মাকে বলবো হচ্ছে জি। ঠিক আছে, এই দুটো হচ্ছে পার্থক্য। তবে দুইটোই কিন্তু সিঙ্গুলার পার্সন। এখন প্রশ্ন হচ্ছে, আমি জানলাম ইস, দু মানে হচ্ছে আপনি, মানে তুমি, আমি আপনার একজনের কথা বলছি। এরপরে হচ্ছে হি, সি, ইট, এই জিনিসটাকে আমরা কিভাবে বলি? মানে একজন ভদ্রলোক যদি থাকে, মানে ভদ্রলোক হোক, মানে মাস্কুলিন, যেটাকে আমরা যেমন ভাষায় বলে থাকি, মাস্কুলিন মানে কি? মাস্কুলিন মানে হচ্ছে পুরুষবাচন, কোনো পুরুষবাচন যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে এয়া। এখানে সাধারণত আরটা আমরা সবসময় উজ্জ্বল রেখে বলার চেষ্টা করবো, যেহেতু এটা প্রেজেন্টেশনটা রেডি করা হচ্ছে ওইভাবেই, যাতে মোটামুটি সবাই বুঝতে পারে, তবে সঠিক প্রোনাউন্সিয়েশন হবে এখানে হচ্ছে এয়া। ঠিক আছে, তো অনেকেই উচ্চারণগুলো করতে আমাদের শুরুতে সমস্যা হয়, সেই জন্য এখানে আরটা দেয়া। বাট চেষ্টা করবো আমরা সবসময় এয়া বলার জন্য, আরটা উজ্জ্বল রেখে এয়া। সিম্পলি বলবো হচ্ছে এয়া। এয়া মানে কি? এ মানে হচ্ছে হি। আর জি, জি মানে হচ্ছে কি? শি, মানে হচ্ছে ফিমেল আমরা যদি বলি, মহিলা বাচন। আর এস হচ্ছে কি? এস হচ্ছে আমরা কি যেটা বলি নিউট্রাল, আমরা যেটা বলে থাকি ইট। ঠিক আছে, এক্স্যাক্টলি ইংলিশে আমরা কি বলি? ইট বলি না, এটাকে আমরা জার্মানে বলি, যদি বলি সেটাতে আমরা বলবো হচ্ছে এস। তার মানে এ আ জি এস, এই তিনটে হচ্ছে সবসময় একটা ক্যাটাগরিতে থাকে। কেন একটা ক্যাটাগরিতে থাকে এটা আমরা একটু পরে আমরা দেখবো, তখন আমরা বুঝতে পারবো কেন এগুলো একসাথে থাকে। দেন হচ্ছে ভিয়া। এখন আমি আমার কথা জানলাম, এখন আমাদের কথা যদি বলি, ঠিক আছে, আমি, আপনি, মানে একের চেয়ে অধিক যদি হয়, দুইজন ব্যক্তি যদি হয়, তখন হয়ে যাবে আমরা, হয়ে যায় না? আমি একা, কিন্তু আমার সাথে আরো একজন যদি থাকে, আমরা হয়ে যায় তখন। একের চেয়ে যদি মানে বেশি হয়ে যায়, প্লুরাল যদি হয়, এক্ষেত্রে আমরা কি বলি? উই বলি ইংরেজিতে, কিন্তু জার্মানে আমরা বলি হচ্ছে ভিয়া। সেম ভাবে এখানে আরটা উজ্জ্ব থাকবে, ভিয়া। আর একটা খেয়াল করলে দেখবেন, ডাব্লিউ কে আমরা কি উচ্চারণ করেছিলাম? ভে উচ্চারণ করেছিলাম একদম প্রথম ক্লাসে। ওই ভের কারণে এখানে ভিয়া উচ্চারণ করে থাকি আমরা। ওকে, মনে রাখতে হবে এটা। আচ্ছা, তো ভি আমরা বলে থাকি, ভি মানে কি? ভি মানে হচ্ছে আমরা, একের চেয়ে অধিক। দেন হচ্ছে ইয়া। ইয়া, আরটা উজ্জ্ব থাকবে, ইয়া। ইয়া মানে হচ্ছে তোমরা, তার মানে হচ্ছে আপনারা যতজন আছেন এখানে, 22-21 জন আছেন, আমি আপনাদেরকে বলছি তোমরা। তোমরা ক্লাসে কথা বলবে না, ফর এক্সাম্পল, ঠিক আছে? আমরা বলি না এরকম? যখন কোনো কিন্ডার গার্ডেন, কোনো স্কুলে যখন আমরা পড়াই, তো ইয়া, ইয়া মানে হচ্ছে তোমরা, মানে এই একটা গ্রুপকে বলা হচ্ছে, তবে সেটা হচ্ছে ইনফর্মাল। বুঝতে হবে, সেটা হচ্ছে ইনফর্মাল, সেটা ফর্মাল না। এখন ইনফর্মাল ফর্মাল এগুলো আমরা আরো বিস্তারিত একটু পরে আসছি। এরপরে যদি বলি যে দে মানে হচ্ছে তারা, তার মানে হচ্ছে তাদেরকে বলতেছি আমরা কি বলি, যে এখানে অনেকজন ব্যক্তি আছে, তবে আমি আরেকজনকে বলছি ও, তারা তো পড়াশোনায় খুব বেশি মনোযোগী না, তারা যখন আমরা বলি তখন আমরা কি বলি? জি বলি। এই জিটা হচ্ছে ছোট হাতের জি। ঠিক আছে, আপনারা দেখছেন তিনটা জি আছে এখানে, একটা হচ্ছে ছোট হাতের জি, যেটা মানে হচ্ছে সে বোঝানো হচ্ছে। আরেকটা জি দেখতে পাচ্ছি যেটা মানে হচ্ছে দে বোঝানো হচ্ছে, আরো একটা জি দেখতে পাচ্ছি যেটা মানে হচ্ছে কি? আপনি বোঝানো হচ্ছে। তো এখন আমরা এত জি যে আছে, এত জি কেন থাকবে? প্রশ্ন থাকবে, এত জি কেন থাকবে? কনফিউজিং না? অবশ্যই কনফিউজিং, বাট আমরা বোঝার চেষ্টা করব। আমরা একটা একটা ওয়েতে আমরা বোঝার চেষ্টা করবো, যেটা যদি বুঝতে পারি আমাদের এটা খুব ইজি লাগবে।
তো প্রথমত আমি আবার পড়ছি, দেন হচ্ছে আমরা এই পার্থক্যগুলোতে যাব। প্রথম হচ্ছে ইস, ইস মানে হচ্ছে আমি, দু মানে হচ্ছে তুমি, এয়া জি এস, এয়া জি এস, এয়া জি এস মানে হচ্ছে কি সে, হি সি ইট, আমরা যেরকম ইংরেজি আমরা পড়েছিলাম সেম। তারপর হচ্ছে ভিয়া, ভিয়া মানে হচ্ছে আমরা, আমি প্লাস হচ্ছে আমার সাথে একজন, দুইজন, তিনজন, 10 জন, 1000 থাকুক, ডাজন্ট ম্যাটার। আমরা যদি বলি একের চেয়ে বেশি যদি হয় ভিয়া। যদি বলি যে তোমরা, আমি কার সাথে কথা বলছি, তোমাদের সবার সাথে কথা বলছি, এই তোমরা এখানে এটা কেন করলা, যখন বলি তোমরা বলছি, এই তোমরা, তোমরাটা কখন হতে হবে, একের চেয়ে অধিক হতে হবে। আর যদি তুমি যদি বলি তখন হবে কি দু, বোঝা গেল? যদি তুমি বলি একজন যদি হয় তখন হবে দু, আর যদি বলি একের চেয়ে বেশি, তোমরা, দুইজন যদি হয়, তিনজন, হোয়াট এভার, তখন হবে হচ্ছে ইয়া, তোমরা। এরপরে যদি বলি যে তারা, যদি বলি দে, যদি তখন বলি তখন হবে হচ্ছে জি। এবং একদম ফর্মালি যদি বলি আপনি, তখন হবে কি আমাদের, তখন হবে জি। তবে একটা পার্থক্য কি এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ছোট হাতের জি, মানে এসটা ছোট হাতের। এখানেও কিন্তু দে যখন হচ্ছে, এটার এসটাও ছোট হাতের, কিন্তু যখন আমরা ফর্মালি আপনি করে বলছি তখন হচ্ছে আমাদের কি আছে, এই জিটা হচ্ছে বড় হাতের। এই জিনিসটা খেয়াল করতে হবে। কার কোনো প্রশ্ন? ভাইয়া এটা বলার ক্ষেত্রে কিভাবে বলবো? আমার সেম। তো বুঝতে হবে বলার কিভাবে ক্ষেত্রে, বুঝবো। বলার ক্ষেত্রে কিভাবে বুঝবো, এক্স্যাক্টলি এইটাতে একটু পরে আসছি। এটা বোঝার ক্ষেত্রে আমাদের ভার্বের দিকে তাকাতে হবে, কারণ তিনটেই কিন্তু শুনতেই জি, তিনটেই জি, এখানেও জি, এখানেও জি, এখানেও জি। তবে বোঝার পার্থক্যটা কোন জায়গায়, বোঝার মেইন ওয়েটা হচ্ছে আমাদের ভার্বের দিকে তাকাতে হবে। কারণ শুনতে সেম মনে হলেও, লিখতে সেম মনে হলেও, কিন্তু ভার্বটা সেম হবে না। আমি যদি বলি, কিভাবে সেটা বাংলায় বুঝবেন, তুমি হও, তুমি আম, তুমি ভালো স্টুডেন্ট হও, ফর এক্সাম্পল, তুমি হও হয়, তাই না? আর যদি বলে যে তোমরা, এটা তো বাংলা একটু ডিফিকাল্ট, ইংরেজিতেও ডিফিকাল্ট, ওকে। আচ্ছা, তুমি হও আর তোমরা হও, তোমরা হও হও বলি, বাট জার্মানে আমরা সেম ভাবে বলি না। আমরা জার্মানে হয় কি আমাদের ভার্বটা পরিবর্তন হয়ে যায়, যখন দু বলি তখন আমাদের ভার্বটা একভাবে আচরণ করে, যখন এই জি বলি তখন ভার্বটা আরেকভাবে আচরণ করে, আর যখন এই জি বলি তখন ভার্বটা অন্যভাবে আচরণ করে। তার মানে ভার্ব সব সময়, জার্মান ল্যাঙ্গুয়েজে ভার্বটা সব সময় সাবজেক্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর সাবজেক্ট যেভাবে থাকে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা পরিবর্তন হয়। যেমন আমি হই, তুমি হও, আমরা হই, হ্যাঁ, তারপরে তোমরা হও। আমরা বলি না যে হওয়া হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? এই হওয়া অনেকভাবে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে কনজুগেশন। এটা আমরা একটু পরে আসছি। বাট আমরা এই প্রথম স্লাইডে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বিশেষ করে হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলতে কি বুঝি, এবং হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আম, কি বলবো, আমরা একটু, হাসনা আপু আপনি একটু পড়েন তো দেখি এগুলো কাইন্ডলি। ইস, মানে কি? ইস, আমি, হুম, তু, তুমি, হুম, হুম, ইয়া, ইয়া, জি, জি, এস, হুম, হুম, সে অথবা এটা। হুম। অথবা আমরা ইংরেজিতে বলি হি সি ইট। হি বলতে এয়া, জি বলতে সি, সি, আর এস যদি বলি সেটা মানে হচ্ছে ইট, এটা। হুম, হুম, ভিয়া, আম, ও, আমরা। হুম, হুম, ইয়া, তোমরা। হুম, হুম। জি, তারা। জি, আপনি। আচ্ছা, এটা মানে বাংলায় তো আমাদের আমরা জি বলি, তো এক্ষেত্রে জি এর মানে আমাদের তো বর্গীকার্য আছে, তাই না? আলফাবেট, এক্ষেত্রে জি না বলে জি, আবার বলেন। জি, জি, এক্স্যাক্টলি, এদেরকে বলতে হবে জি না বলে জি বলতে হবে, কারণ জি যদি বলি ওই ক্ষেত্রে বর্গীকার্যের নিচে একটা মানে ব আছে আর কি, তখন আমরা জি বলি। বাট এটা হবে হচ্ছে জি, ওকে। আচ্ছা, গুড। আচ্ছা, তারপর হচ্ছে আমরা তাহমিন আপু আপনি একটু প্র্যাকটিস করেন, একটু পড়েন দেখি। ইস মানে আমি, ডু হুম, মানে তুমি, এর জি এস সে এটা, হুম, ভিয়া মানে আমরা, এয়ার মানে তোমরা, জি মানে তারা, জি মানে আপনি। জি মানে আপনি। অলরাইট, কারো কোনো প্রশ্ন এই স্লাইড এতটুকু নিয়ে?
গুড। তো আমরা কি শিখলাম তাহলে? পার্সোনাল প্রোনাউন বলতে কি বুঝে? আমাদের যে সাবজেক্টগুলো আছে, আবার পড়ছি আমি, সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ইস মানে হচ্ছে আমি, দু মানে হচ্ছে তুমি, ইয়াস ইয়াস মানে হচ্ছে পুরুষবাচন, আমরা মহিলাবাচন, অথবা আমরা নিউট্রাল যাকে বলে থাকি হি শি ইট। দেন হচ্ছে ভিয়া মানে হচ্ছে আমরা, ইয়া মানে হচ্ছে তোমরা, জি মানে হচ্ছে তারা, আর আরেক জি হচ্ছে ফর্মাল, সেটা বলে হচ্ছে কি আমরা আপনি বলে থাকি। তবে এখানে খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করবেন, মনে রাখবেন যারা জার্মানিতে আছেন অথবা আসবেন, জার্মানিতে আমরা কিছু ওয়ে আছে, যেমন হচ্ছে আপনি কিছু রুলস রেগুলেশন আছে। যখন আমরা কাকে আপনি জি বলতে পারবেন, কাকে জি বলতে পারবেন না, এটা নিয়ে একটা ল আছে। লটা কি? লটা হচ্ছে আপনি ইন্টারেস্টিংলি আপনি কোনো পুলিশকে কিন্তু জি বলতে পারবেন, দু বলতে পারবেন না। ঠিক আছে? আর তুমি করে বলতে পারবেন না কোনো পুলিশকে। কেন? এটা লফুলি হচ্ছে এটা মানে লিগেল না আপনি একজন পুলিশকে হুট করে আপনি দু বলবেন। তো পুলিশ যদি চায় এক্ষেত্রে আপনার বিপরীতে একটা আপনাকে একটা ফাইন করতে পারে, জরিমানা আপনাকে করতে পারে। কেন? কারণ হচ্ছে জার্মানিতে পুলিশকে অলওয়েজ জি বলতে হবে, এটা হচ্ছে একটা রুলস। ঠিক আছে? তো আহ, খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়, যদিও এখানে আমি প্রায় সময় দেখি শুনি যে পুলিশকে প্রায় সময় দু বলে থাকে, বাট পুলিশ খুব একটা মাইন্ড করে না। কিন্তু লফুলি সে কিন্তু চাইলে কিন্তু যে ব্যক্তিটা তাকে দু বলছে তাকে কিন্তু ফাইন করার তার কিন্তু একটা রাইট কিন্তু এখানে আছে। ঠিক আছে? পাশাপাশি আমরা যে কোনো জায়গায় যদি যাই, যে কোনো হসপিটাল, আউসল্যান্ডার ব্যবহারে বলি, অথবা ফরেন অফিস যদি যাই, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কিভাবে উচ্চারণ করতে হবে? আমাদেরকে জি বলতে হবে, ফর্মালি বলতে হবে। অলরাইট, তো আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে শিখলাম। এখন হচ্ছে আমরা আকুজাটিভ এবং ডাটিভ নিয়ে শিখবো। আকুজাটিভ ডাটিভ আপনারা হয়তোবা শুনেছেন নামটা, অনেকেই হয়তোবা শুনেননি। বাট এটা আমরা ইংরেজি এবং বাংলা সাথে আসলে ওরকম মিল রেখে বলাটা একটু ডিফিকাল্ট। বাট চেষ্টা করব বাংলার সাথে মোটামুটি যতটুকু সম্ভব সিমিলারিটি রেখে আমরা একটু বোঝার চেষ্টা করব। গ্রামারগুলো যদি আমরা ভালো করে যদি বুঝতে পারি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন কেন, কোথায়, কিভাবে হচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। তো প্রথমত আমরা কি শিখলাম? এই যে বাম পাশে যেটা আছে পার্সোনাল প্রোনোমেন, এগুলো কি বলি আমরা? বাম পাশে যেগুলো আছে এগুলোকে কি বলি? পার্সোনাল সাবজেক্ট। প্রোনোমেন। পার্সোনাল প্রোনোমেন মানে কি? যে পার্সোনাল সাবজেক্ট গুলো প্রোনাউন। আছে। ইস, দু, এয়ার, জি, এস, ভিয়া, ইয়া, জি, সি। এই যে কয়টা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নয়টা সাবজেক্টের বাহিরে জার্মান ভাষায় আর কোনো ধরনের সাবজেক্ট নেই। তার মানে এইগুলোই হচ্ছে সাবজেক্ট। একটা বাক্য তৈরি করতে গেলে এই যে নয়টা সাবজেক্ট দিয়ে করতে হবে, এর বাইরে কোনো ওয়ে নেই আমাদের কোনো বাক্য তৈরি করার। আপনার এই দুইটা নামের সাথে হয়তো পরিচিত আছেন অনেকেই, বাট হয়তো অনেকেই নেই। এই দুইটা নাম আপনারা, দুইটা ওয়ার্ড আপনারা সব জায়গায় দেখবেন, শুধুমাত্র A1 না, A1, B1, C1, যেখানেই যান না কেন এই দুইটা ব্যবহার সব জায়গায় দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি? এগুলোকে বলে হচ্ছে আকুজাটিভ এবং ডাটিভ। আকুজাটিভ ডাটিভ নিয়ে আমরা কিন্তু অনেক কিন্তু আমরা সমস্যায় পড়ি যে আকুজাটিভ ডাটিভটা কেন হয়, কি কারণে হয়, অনেক গ্রামার, অনেক কিছু। বাট আজকে সিম্পল ওয়েতে এই পার্সোনাল প্রোনোমেনের আকুজাটিভ ডাটিভটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, খুব সহজে আমরা শিখব। প্রথমত হচ্ছে এগুলো কি। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে এগুলো কি। এগুলো হচ্ছে আমাদের বাংলা আমরা যখন ব্যাকরণ পড়েছিলাম, যেমন হচ্ছে কারক পড়েছিলাম, আপনাদের মনে আছে? কর্তৃকারক, কর্মকারক, অনেকগুলা কারক, হয়তো অনেক এতগুলা কারণ কারক আমাদের হয়তো বা মনেও নেই। অধিকরণ কারক, এগুলো হচ্ছে অনেকটাই কাছাকাছি ভাবে অনেকটাই আমাদের যে কারক পড়েছিলাম আমরা ওই কারকের মতো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটা আমরা শিখব। প্রথমত বুঝার আগে কোথায় ব্যবহার করবো আমরা আগে শিখবো, মানে এটা পরিবর্তনটা কোন কোন জায়গায় হচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করব, একটা রিদম আছে। রিদমটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ইজি হবে। যেমন হচ্ছে আকুজাটিভ ইস যদি হয়, ইস মানে কি আমি। আর যদি বলি যে আমার, যখন বলি তখন কি আর মানে ফর এক্সাম্পল আমি আর যদি আমার, দুইটা কি সেম? আমি হচ্ছে একজন সাবজেক্ট, আর আমার যদি হয় সেটা হচ্ছে আমাদের সাবজেক্টের পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আমাদের, আমি বলছি যেমন হচ্ছে আই, আর যদি মি বলি সেক্ষেত্রে আমাদের যে ফর্মটা আছে ফর্মটা পরিবর্তন হচ্ছে, প্রোনাউনটা, হ্যাঁ প্রোনাউনটা আমাদের পরিবর্তন হচ্ছে। তো এখানে সেমভাবে আমরা একটু শেখার চেষ্টা করবো। যেমন হচ্ছে ইস, মিশ, মিয়া। ইস মিশ মিয়া, ইস মিশ মিয়া, আমার সাথে পড়ুন। ইস মিশ মিয়া, দু ডিশ টিয়া। ইস মিশ মিয়া, দু ডিশ টিয়া। ইস মিশ মিয়া, দু ডিশ টিয়া। এয়া, ইন, ইম। এয়া, ইন, ইম। Er, ihn, দন্তান্ন, ihm. Ich, mich, mir, du, dich, dir.
এয়া ইন ইম। আবার বলি, সবাই পড়ি আমরা, একসাথে পড়ি। মাইক্রোফোন অন করতে পারো, সমস্যা নেই। ইস মিস মিয়া, পড়ি আমরা। দু ডিশ দিয়া, Ich mich mir, Ich mich du mir, dich dir, Du dich dir. এয়া ইন ইম, Er er, in ihm. ihm, 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 জি জি ইয়া, sie, 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 ihr. ihr, ihr. এস এস ইম, es, 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 ihm, ihm. wir uns, wir, Wir uns, wir, uns uns, uns. ihr euch, ihr, Ihr euch, euch. euch. sie ihnen, sie, 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 ihnen, ihnen. ihnen, ihnen। sie, 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 ihnen, ihnen. আবার পড়ি, ich mich mir, ich 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 mich 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 mir, mir. mir, du dich dir, du Du dich dich du dir. dir, dir, er in ihm, er, Er in, er, in ihm, ihm. ihm, sie ihr, sie, 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 ihr, ihr. es ihm, es, 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 ihm, ihm. wir uns, Wir wir, uns, uns. ihr euch, ihr, Ihr ihr, euch, euch euch, euch. sie ihnen, Sie, 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 ihnen. ihnen, Ihnen. sie, sie, ihnen, ihnen. এক্স্যাক্টলি, গুড। এখন আমরা খেয়াল করলে দেখব কিছু জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন একটা প্রথম পরিবর্তন কি, দে যখন বলছি আমরা জি বলছি, জি জি ইনেন। এখানে জি যদি আকুজাটিভ হয় সেক্ষেত্রেও কিন্তু সেমভাবে জি থাকে, কিন্তু ছোট হাতের এস। কিন্তু যখন ডাটিভ যখন হয় তখন কিন্তু ইনেন হয়ে যায়। ইনেনটা কেন ছোট হাতের ইনেন, দেখেন এটা কিন্তু ছোট হাতের, সেটা বাক্যের যেখানেই হোক না কেন সেটা কিন্তু ছোট হাতে থাকবে। আর যখন আমরা ফর্মালটা যখন আমরা বলছি, আপনারটা যখন বলছি, এটা কিন্তু বাক্যের যে যে কোনো জায়গায় থাকুক না কেন, প্রথমে মাঝখানে শেষে যেখানে থাকুক না কেন, এটা কিন্তু বড় হাতে থাকবে। জি জি ইন, আরেকটা ইনটা যেটা দেখতে পাচ্ছি সে আইটা কিন্তু বড় হাতে। তার মানে এই জি জি ইনেন শুনতেও সেম লাগলেও আমাদের লিখতে কিন্তু ভিন্ন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এগুলো আরেকটু প্র্যাকটিস করবো, দেন হচ্ছে আমরা কেন হয় এগুলা, কি কি পরিবর্তন হয় সেগুলো আমরা শিখবো। আচ্ছা, ওকে, আমি এখন বলবো হচ্ছে আম, নুসরাত জাহান আপু, আপনি একটু পড়েন দেখি কাইন্ডলি। Ich mich mir, হুম du dich dir, হুম er ihn ihm, হুম sie sie ihr, হুম er es ihm, হুম wir uns, ihr us, ওয়েশ, euch, হুম sie ihnen, sie ihnen. যা, গুড, ধন্যবাদ। তারপর হচ্ছে মেজবা ভাইয়া, আপনি পড়েন দেখি। Ich mich mir, হুম du dich dir, er in ihm, হুম sie ihn, হুম es ihm, হুম wir uns, ihm, euch, ইয়া ওয়েশ, ihr euch, হুম sie ihnen. জি জি ইন, গুড। আচ্ছা, দেন হচ্ছে আরফিন ভাইয়া বলুন দেখি। Ich mich mir, du dich dir, হুম er in ihm, হুম sie ihr, ich ihm, এস এস ইয়া, oh, ইন, সরি। es ihm, হুম wir uns, ihr, এটা যেন কি ভাই একটু ওয়েশ, ihr euch, হুম sie ihnen, sie ihnen. জি জি ইন, অলরাইট। আচ্ছা, দেন আমরা আরেকজন পড়ি, সেটা হচ্ছে যুবরাজ, আপনি পড়েন দেখি। Ich mich mir. Du dich dir. Er in ihm. হুম Sie ihr. Es ihm. Wir uns. Ihr euch. Sie ihnen. Sie ihnen.
জি জি, ইন অ্যান্ড সেকুর। তো আমাদের যেটা করতে হবে এখানে কি, এই যে রিদম আমরা শিখলাম না, এই রিদমটা পুরোপুরিভাবে আমাদের এখানে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? ইশমিশ মিয়া দু ডিশ দিয়া ইয়া ইন ইম জি জি ইয়া এস এস ইম বিয়া উনস উনস ইয়া অয়েশ অয়েশ জি 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 ইনেন জি জি ইনেন, দ্যাটস ইট। এইভাবে এই প্যাটার্নটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, সামনে যত গ্রামারই আসুক না কেন, এটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। যে ওই যে একটা রিদম শিখেছিলাম যে ওসমান ভাই পড়েছিল ইসমিস মিয়া, ওই প্যাটার্নে যদি মুখস্থ রাখার আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তাহলে আমাদের সামনের ক্লাসগুলো আরো ইজি হবে। অলরাইট, আপনাদের কারো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। তো প্রথমত হচ্ছে এখন আমরা শিখলাম আমাদের আকুজাটিভ দাটিভ নিয়ে আমরা শিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, ঠিক আছে, এবং কেন ব্যবহার করব, এই প্রশ্ন। প্রথমত যে এখানে দেখতে পাচ্ছি ডাস ইস মিশাইল। ডাস ইস মিশাইল মানে কি? ডাস মানে হচ্ছে দিস, আমরা বলে থাকি। ডাস মানে কি? ডাস মানে হচ্ছে দিস, তার মানে হচ্ছে দিস ইজ মিশাইল। মিশাইল মানে কি? তার নাম হচ্ছে একজন নাম। ফর এক্সাম্পল আমি যদি বলি দাস ইস নাসরিন, ঠিক আছে, এটা হচ্ছে নাসরিন। দিস ইজ নাসরিন। আমরা বলি দাস ইজ গনি, এটা হচ্ছে গনি। তো যেভাবে বলি, আমি যদি বলি দাস ইজ রিয়াদ, এটা হচ্ছে রিয়াদ। দাস ইজ নুসরাত, এটা হচ্ছে নুসরাত। ডাস ইজ জুয়েল, এটা হচ্ছে জুয়েল। তার মানে যার নামই এখানে বলি না কেন, ডাস ইজ দিয়ে আমরা সাধারণত বলি। কেন? এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে একটা সাবজেক্ট। ডাস মানে হচ্ছে সাবজেক্ট না এখানে সাবজেক্ট হিসেবে, তবে এটা হচ্ছে কি, আমরা দিস আমরা বলে থাকি, ইট বলে থাকি, তাই না? ডাস ইজ মিশাইল, এটা আমরা বুঝলাম, এটা হচ্ছে মিশাইল। এবং এখানে এই সেন্টেন্সটা আমরা যদি দেখি, সেন্টেন্সটা তৈরি কিভাবে করছি আমরা, ওই সেন্টেন্সটা যদি দেখি, এই যে মিশাইল ভোন্ট ইন লন্ডন, মিশাইল কোথায় বসবাস করে? লন্ডনে বসবাস করে। এই যে বারবার আমরা কি করছি, বারবার আমরা সাবজেক্ট হচ্ছে মিশাইল বারবার বলছি না? যেমন মিশাইল ভোন্ট ইন লন্ডন, মিশাইল মিশাইল জিঙ্কট eine Song, oder Michael arbeitet im Krankenhaus, oder মিশাইল unterrichtet Deutsch, যত কিছু বলি মিশাইল মিশাইল মিশাইল। এত মিশাইল কেন আমাদেরকে বলতে হবে? এত মিশাইল আমরা তো বলবো না। যেমন হচ্ছে আমরা যে কিরকম বলি, একটা নাম বলি, নাম আর বলার পরে হি সি সে করছে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল, যেমন হচ্ছে আমার আমার টিচার, ফর এক্সাম্পল আমার টিচার প্রফেসর ক্রিস্টোফ, সে খুবই ভালো, সে আমাকে অনেক আহ, অনেক পছন্দ করে। তার মানে একজন নাম বলছি, নামের পরে কি আমাদের কি হচ্ছে, প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে। প্রোনাউনটা চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা কি করছি, ওই ব্যক্তির পরিবর্তে এ আমরা দিচ্ছি। তবে এইটাতে আসার আগে আমি শর্টলি একটা এক্সপ্লেন জিনিস করবো আপনাদেরকে, দেন হচ্ছে আমি এটাতে আবার ব্যাক করব। সেটা হচ্ছে কি, আমাদের এই যে সেন্টেন্স আপনারা দেখলেন এখানে, মিশাইল ভোন্ট ইন লন্ডন, কেন এই সেন্টেন্সটা এইভাবে হয়েছে সেটা আমরা আগে দেখবো, দেন হচ্ছে আমরা ব্যাক স্লাইডে আবার ব্যাক করব। প্রথমত হচ্ছে জার্মান শেখার ক্ষেত্রে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। এখন সাবজেক্ট কি কি আছে সেটা আমরা শিখলাম। কয়টা সাবজেক্ট আছে? 9টা। 9টা। কি কি 9টা আছে? সাবজেক্ট। কি কি আছে? Ich, du, ihr, sie, es, হুম wir, ihr, sie and sie. হুম, Formal. ইয়া আছে, তাই না? ইয়েটা জি। মিসিং। ওকে, তার মানে এই যে 9টা সাবজেক্ট আমরা শিখে ফেললাম। এখন আমাদের কি লাগবে বাক্য তৈরি করার ক্ষেত্রে? আমাদের ভার্ব লাগবে Verb and object. এবং লাগবে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস লাগবে, তাহলে একটা বাক্য আমরা তৈরি করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। পুরো যা মানে আপনারা A1 কোর্সে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনাদের সবসময় আপনারা দেখবেন, এটার ইউজটা দেখবেন। পাশাপাশি হচ্ছে আপনারা A2 B1 যখন করবেন, তখন এটার আরো অ্যাডভান্স কিছু সেন্টেন্স আপনারা ব্যবহার করতে পারবেন। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখানে ভার্ব কিন্তু কোথায়, সেকেন্ড পজিশনে আছে। জার্মান একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বটা সবসময় সেকেন্ড পজিশনে থাকতে হবে। কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন সাবজেক্টটা কিন্তু প্রথম পজিশনে না বসে কিন্তু থার্ড পজিশনেও বসে। কখন বসে? কিছু কিছু জায়গায় কিন্তু সেন্টেন্সে আমাদের সময় যেটা আছে, সময়টাকে আমরা আগে দিই, ওটা ওভাবে লিখে যায়। তবে বেশিরভাগই আমরা লিখি হচ্ছে কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তবে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বটা সেকেন্ড পজিশনে থাকতে হবে। মাঝে মধ্যে সাবজেক্টটা থার্ড পজিশনেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড পজিশনে দিলেও ভার্বটা সেকেন্ড পজিশনে থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে, die Verben müssen immer zweite Position sein, অলওয়েজ ভার্ব কোথায় থাকতে হবে, সেকেন্ড পজিশনে থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা শিখলাম। তো আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে 9টা, আমরা শিখেছি। এখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। কয়টা ভার্ব আছে? ভার্ব তো শত শত কোটি কোটি ভার্ব আছে। ভার্বের তো এরকম কোনো লিস্ট নেই যে এগুলো হচ্ছে ভার্ব। যত ধরনের কাজ সবগুলোকে ভার্ব বলা হয়, ঠিক আছে?
তো এখন আমরা বেসিক কিছু আমরা ভার্ব নিয়ে আলোচনা করব এবং ভার্বগুলোর সাথে সাবজেক্টের কি সম্পর্ক সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তারপরে আমরা আমাদের এই স্লাইডটাতে আমরা আবার ব্যাক করব। প্রথমত আসি হচ্ছে একটা বেসিক একটা ভার্ব নিয়ে আলোচনা করব। সেটা কি? এটা হচ্ছে কমেন্ট। কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে টু কাম, তা আসা। ঠিক আছে, যেমন হচ্ছে আই কাম টু ইউ, আমি তোমার কাছে আসছি। এখানে দেখলে খেয়াল করলে দেখবেন এই ভার্বটা শেষে কি আছে? ইএন আছে। ঠিক আছে, এবং একটা ভার্ব সবসময় পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? কারণ পরিবর্তন যদি না হয় কাজটা কে করছে সেটা বোঝা যাবে না। যেমন আমি কাজ করি, আমি করি, করি এটা হচ্ছে আমাদের ভার্ব। তুমি করো, তার মানে করা থেকে শুরু হয়েছে, সেটা আমি হওয়ার কারণে করি হয়েছে, তুমি হওয়ার কারণে করো হয়েছে। কেন করো হয়েছে? তার মানে সাবজেক্ট, তার মানে কি বুঝলাম? ভার্বটা সবসময় সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, তাই না? সেইম ভাবে জার্মানেও ভার্বটা সবসময় সাবজেক্টের উপরে ডিপেন্ড করে এবং সাবজেক্ট যেইভাবে থাকে ওইভাবে ভার্বটা পরিবর্তন হয়। এক্সাম্পল দিয়ে বুঝলে বুঝতে পারবো। প্রথমত আসি, এবং এই যে পরিবর্তন হওয়া, এই পরিবর্তনটাকে কি বলি আমরা? এই পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ভার্ব কনজুগেশন। আমরা বলে থাকি জার্মানে কি বলি? ভার্ব কনজুগাসিয়ন আমরা বলে থাকি। কনজুগাসিয়ন, কনজুগাসিয়ন মানে কি? ভার্ব কনজুগেশন। ভার্ব কনজুগেশন বলতে কি বুঝি? তার মানে একটা ভার্ব সবসময় সাবজেক্টের উপরে ডিপেন্ড করে এবং সাবজেক্ট অনুযায়ী সে পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়াটাকে আমরা ভার্ব কনজুগাসিয়ন বলে থাকি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে verb conjugation যদি হয় একটা রুলস আছে। এই রুলসটা যদি আমরা মনে রাখতে পারি, যত ধরনের ভার্ব আসুক না কেন সবগুলো ভার্ব আমাদের সেম প্যাটার্ন ফলো করবে। তবে এখানে একটা তবে আছে, সেটা হচ্ছে 100% ভার্ব এই ফর্মুলাটা ফলো করবে না। তবে কিছু কিছু ভার্ব আছে ইরেগুলার ভার্ব, কিছু কিছু জায়গায় সেটা পরিবর্তন হবে, কিছু কিছু জায়গায় আমাদের এক্সেপশন থাকবে, ওটা আলাদা বিষয়। বাট 95% আমি বলবো সেইমভাবে এই ফর্মুলাটা ফলো করবে। 95 থেকেও বেশি, 95-96%। বাট ইরেগুলার ভার্বগুলো সেগুলোতে একটু আলাদা পরিবর্তন হয়। এবার আসি হচ্ছে কি কি ভাবে পরিবর্তন হয় সেটা দেখবো। প্রথমত হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে একটা ভার্ব। কমেন্ট মানে হচ্ছে টু কাম। এখন আমি যদি আসি, যদি বলি যে আমি আসছি, আমিকে কি বলি? ইস বলে থাকি। এবং আমি যদি বলি আমি আসছি, সেক্ষেত্রে ইস কমে হবে। দু যদি বলি, দু কমস্ট। এস জিএস যদি হয় সেক্ষেত্রে কমড। এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিবর্তনগুলো হচ্ছে কিভাবে পরিবর্তনটা হয়। এখানে আপনারা খেয়াল করলে দেখবেন এন্ডুং নামে একটা ওয়ার্ড আছে। এন্ডুং মানে কি? এন্ডুং মানে হচ্ছে এন্ডিং। ঠিক আছে, এন্ডিং মানে কি? এন্ডিং মানে হচ্ছে এন্ডিং। তার মানে একটা ভার্বের এন্ডিংটা দেখে আমাদেরকে কনজুগেশনটা করতে হবে। সেক্ষেত্রে এই ভার্বের এন্ডিং কি? এন্ডিংটা ছিল হচ্ছে ইএন, তাই না? তার মানে ভার্বের যে শেষে যেটা আছে, এন্ডিং যেটা আছে, এন্ডিংটাকে কেটে দিতে হবে। এটাকে কি করতে হবে? কেটে দিতে হবে। কেটে দিয়ে কি করব? যে ইস যদি থাকে সেক্ষেত্রে এটার পরিবর্তে কি যোগ করব? শুধুমাত্র ই যুক্ত করব। ইস যদি থাকে এই ইএনটা বাদ দিয়ে কি করতে হবে? জাস্ট ই যুক্ত করতে হবে। তাহলে কি হবে? ইস কমে। শুধু ই যুক্ত হয়েছে এখানে, খেয়াল করেছেন? ইস কমে। আর যদি যদি হয় সেক্ষেত্রে কি যুক্ত করতে হবে? এস টি যুক্ত করতে হবে। হ্যাঁ, দু কমস্ট। কম। এস টি যুক্ত হয়েছে না? হয়েছে। হ্যাঁ, এআর জিএস যেটাই থাকুক না কেন, ওই তিনটে সবসময় একটা স্ট্রাকচারে থাকে। এআর জিএস যেটাই থাকুক না, ওই যে ইএনটা বাদ দিতে হবে। ইএন বাদ দিয়ে কি হবে? শুধুমাত্র টি যুক্ত হবে। তাহলে কি হবে? এআর জিএস কম সে আসে। কমড। এআর জিএস কমড। আর ভি এ যদি থাকে ইএন যুক্ত হবে। তার মানে কি? মানে ভার্ব মেন না। যেভাবে আছে ওভাবে থাকবে। তার মানে কি হচ্ছে? ভিয়া কমেন্টস যেভাবে আছে ওভাবে থাকবে, ভিয়া মানে কমেন্ট। এখানে ভার্বের মেইন ফর্মটা মেইন ফর্মটা হচ্ছে সিমিলার থাকবে। কমেন্ট। আমাদের ভার্বের মেইন ফর্মটা হচ্ছে এখানে কমেন্ট। এবং কমেন্ট কমেন্টের এন্ডুং, এন্ডুং মানে কি? এন্ডুং মানে হচ্ছে শেষ পার্টটা। এটা শেষ লাস্ট পার্টটা কি? শেষ পার্টটা হচ্ছে ইএন। ইএন। এই যে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি। শেষ কালার। আর লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম কালার, মানে প্রথম হুম। পার্ট। তার মানে প্রথম লাল যেটা আছে ওটা পরিবর্তন হবে না, কিন্তু হলুদ যেটা আছে এই হলুদটাকে এন্ডুং বলি, মানে হচ্ছে এন্ডিং বলি। তার মানে ভার্বের এটা হচ্ছে মেইন ফর্ম। মেইন ফর্মের যে এন্ডিংটা আছে, এন্ডিংটা ইএন না, এটা কাটা যাবে, এটা বাদ দিয়ে দিব আমরা। বাদ দিয়ে ইস যদি থাকে ই যুক্ত করব, তার মানে ইস কমে। দু যদি থাকে এসটি যুক্ত করব, তার মানে দু কমস্ট। ওই যে ইএনটা বাদ যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। সবসময় পরিবর্তনটা হচ্ছে এই জায়গায় শেষে, এন্ডিংয়ে। এর জিএস থাকলে টি যুক্ত হবে, কমড। ভিএ যদি থাকে ভার্বের ইএন যুক্ত হবে। তার মানে ভার্ব যেভাবে সেভাবেই থাকবে। আর ইয়া যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু কি যুক্ত হচ্ছে? টি যুক্ত হচ্ছে, কমড। ইয়া
কমড। আর জি এবং জি যেটাই থাকুক না কেন, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে আপনি অথবা দে, যেটা বলি মানে এই জি মানে কি, দে, আর এই জি মানে আপনি। তার মানে দুটোই কিন্তু সেম, এখানে কমন থাকবে। তার মানে সহজভাবে যদি বলি, ভিয়া এবং জি জি যদি থাকে, সব সময় ভার্বের কি হবে, মেইন ফর্মটাই হবে, মেইন ফর্মটা হবে। মানে কোনো ধরনের পরিবর্তন হবে না। বুঝা গেল? তার মানে আমরা আরেকবার এক্সপ্লেন করি আমি, দেন হচ্ছে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে যদি না বুঝে থাকেন কেউ। অলরাইট, তো প্রথমত হচ্ছে আমাদের একটা ভার্বের মেইন ফর্মটা থাকবে। মেইন ফর্মটা কি এখানে, কমন। এবং এই মেইন ফর্মে আপনারা যেটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের যেটা আছে, এটাকে এন্ডিং বলি। এই এন্ডিংটা কেটে দিব। কখন কেটে দিব, যখন একটা বাক্য তৈরি করব আমি। ঠিক আছে, বাক্য তৈরি করার জন্য কি লাগবে, সাবজেক্ট লাগবে। তার মানে সাবজেক্ট অনুযায়ী যেভাবে আছে এই প্যাটার্নটা ফলো করবে অলওয়েজ। সাবজেক্ট অনুযায়ী অলওয়েজ এই প্যাটার্নটা মনে রাখতে হবে আপনাদের, এইটা। তার মানে ইজ যদি থাকে, ইএনটা বাদ যাবে অলওয়েজ। তাহলে কি যুক্ত হবে, ই যুক্ত হবে। তাহলে কি হবে, ইস কমে। দু যদি হয় সেম ভাবে ইএন বাদ বাদ দিয়ে এস যুক্ত হবে, দু কমস্ট, এস জি এস কমট, ভিয়া কমেন, ইয়া কমট, জি জি কমেন। সবাই বুঝতে পেরেছি আমরা? ওকে, এখন আমরা যেটা জি। করব, আচ্ছা, এখন আমরা যেটা করব আরেকটা ভার্ব নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে বুঝতে। এবার আসি হচ্ছে কমেন্ট মানে কি। কমেন্ট মানে হচ্ছে টু কাম আমরা বলে থাকি। আর ভোনেন, ভোনেন মানে কি, ডাব্লিউ কে আমরা কি উচ্চারণ করি, ভে উচ্চারণ করি। তার মানে ভোনেন মানে কি, বসবাস করা। আমি কোথায় বসবাস করি, ইচ ভোনে ইন আখেন, আমি আখেনে বসবাস করি। ওই যে আমাদের একদম জিস ফোস্টেলেন আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম, ইচ ভোনে, ফর এক্সাম্পল আমরা কি বলি, ইন আখেন। এই সেন্টেন্সটা যে আমরা পড়েছিলাম, কেন পড়েছিলাম, এই যে ভার্বটা আজকে আমরা শিখব। এখন ভোনেন এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, বেস ফর্ম যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বটা, এটা চলে গিয়েছে, ইস ভোনে ইন আখেন, এটা হচ্ছে আমাদের মেইন ফর্ম। এই মেইন ফর্মে তাহলে কি বাদ যাবে, ইএন বাদ যাবে, তাই না? তাহলে যদি ইস যদি হয় তাহলে কি হবে, ইস বনে, ইস ভোনে, ওই যে ই যুক্ত হবে, দু ডু ভন্স, wants, অলমোস্ট। ইয়াস ইয়াস, want, ফন্ট। ইয়াস ইয়াস বন্ড, ভিয়া ইয়া বনে, ভনেন। want, ইয়া বন, ভন্ট। জিজি বনেন। ভনেন। want, বনেন। আচ্ছা, এবার আমি যদি বলি, ফর এক্সাম্পল, নাতাশা আপু, আপনি আপনি কোন শহরে থাকেন, কোথায় থাকেন আপনি? নোয়াখালীতে। আচ্ছা, আপনি বলবেন যে আমি নোয়াখালীতে থাকি, বলুন দেখি। ইস, ইস বনে, হুম। ইস বনে নোয়াখালী, ইন নোয়াখালী, ইন নোয়াখালী। ইস ভোনে, ডাব্লিউ কে কি উচ্চারণ ইস করি, বনে, ইস ভোনে। বনে ইন নোয়াখালী। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, এখানে ভোনে কেন হয়েছে? এখানে আমরা চাইলে তো কি দিতে পারতাম, ভোনেন দিতে পারতাম, তাই না? কেন জি, দিনি, কেন দেনি? এই তো ইসের জন্য, ওই সেক্ষেত্রে ই হবে এন্ডিং এ। হুম। ভোন্ট আমরা এভাবে দিতে পারতাম, ইস ভোন্ট ইন নোয়াখালী, এটা কেন হয়নি? হ্যাঁ, এটা এখানে তো ইস হচ্ছে আমি, হুম। এই কারণে আর কি। আচ্ছা, আমি থাকলে ডু এখানে, হলে, এক্স্যাক্টলি। হুম। ডু হলে ও ইয়ে হতো, ওনস হইতো, হুম, কিন্তু আমরা ভোনস, তো ভোন্স বলিনি, আমরা বলছি হচ্ছে ভোন্ট। ওনে, হ্যাঁ, ওন্ট, ওন্ট হচ্ছে কি ভাইয়া, তুমি, তুমি, আপনি, আপনার ক্ষেত্রে বলে আর কি। আপনার ক্ষেত্রে কি আমরা ভোন্ট বলি? আপনারা, সে বা তারা। এক্স্যাক্টলি, এই জায়গায় এসে আমরা কি করি, এস জি এস ভোন্ট, ডাব্লিউ বলতে হবে। ঠিক আছে, ডাব্লিউ কে কে বলি, জি, ভে বলি। তার মানে ওন্ট, এস জি এস জি, ভোন্ট। ওকে, ওন্ট, ওন্ট, ওন্ট জি, না, ভোন্ট। ওন্ট, জি ভাই, ওন্ট, তার মানে আমরা সেই জন্যই আমরা এখানে কি দিচ্ছি না, আমরা ইস ভোন্ট আমরা দিচ্ছি না, আমরা কি দিচ্ছি, ইস ভোনে দিচ্ছি। ওন্ট, বুঝে বুঝে গেল? জি ভাই। অলরাইট, এরপর আসি হচ্ছে মিটু, আপনি আপনি কি বলতে পারবেন যে আমরা আম, আমরা ফেনীতে বসবাস করি। ঠিক আছে, তো এটা আপনি, এই সেন্টেন্সটা আপনি এইভাবে বলছেন, আমরা ফেনীতে বসবাস করি। আচ্ছা, কেন আমরা এখানে ভোন আমরা দিয়েছি বলেন তো দেখি।
ফৌজি আপু বলতে পারবেন? উম, ভাইয়া আমি তো আসলে একটু আগে জয়েন করছি, বাট আমার যেটা ওকে। মনে হচ্ছে ভার্ব কনজুগেশনে যে ইয়েটা ছিল, ইএন এন্ডিংটা ছিল, মানে এটা ইট উইল রিমেন আনচেঞ্জড বিকজ অফ লাইক ইয়ের কারণে। এটা আমি জানি না ডাব্লিউ আই আর কি কি বলে, প্রবাবলি ইট ইজ উই। তো আচ্ছা, এটাকে যখন আমরা ভিয়া বলি আমরা। ভিয়া বিয়ার, মানে হচ্ছে ওকে, আমরা, উই যেটা আমরা বলে থাকি, ভিয়া হ্যাঁ ভোন। তো হ্যাঁ উই এর কারণে হচ্ছে গিয়ে যেটা বেস ফর্ম আছে, বেস ফর্মটা হচ্ছে গিয়ে আনচেঞ্জড থাকবে। এক্স্যাক্টলি, আমরা উই আর বলি না, ডাব্লিউ কে কি বলি, ভে বলি, তার মানে ভিয়া। বিয়ার, ওকে, ভিয়া, আরটা সাইলেন্ট থাকবে, ভিয়া। বিয়া, ওকে। এক্স্যাক্টলি, গুড। তো এই জন্যই আমরা এখানে কি কি থাকছে, আমাদের ভার্বটা যেভাবে আছে ওভাবে থাকছে। কেন? কারণ হচ্ছে আমরা ভিয়া ব্যবহার করছি। তার মানে আমাদের কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে হচ্ছে এই যে এন্ডিংটা মনে রাখতে হবে। এন্ডিং যদি মনে থাকে, যত ভার্বই আসুক না কেন, হাজার লক্ষ কোটি ভার্ব আসুক, সেম ভাবে এখানে আমরা আমরা ব্যবহার করব। ওকে? তার মানে ই যদি থাকে, অলওয়েজ কি থাকবে, ই যুক্ত হবে। ডু যদি থাকে, এস টি যুক্ত হবে। এস জি এস যদি থাকে, টি যুক্ত হবে। ভিয়া এবং জি যদি থাকে, ভার্ব যেভাবে আছে ওভাবেই থাকবে, অপরিবর্তিত। আর ইয়া যদি থাকে, সেক্ষেত্রে টি যুক্ত হবে। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু আগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমরা কিভাবে বুঝবো এই জি, এই জি আর এতগুলো যে তিনটে জি আছে, তিনটে জি এর মধ্যে পার্থক্যটা কিভাবে আমরা করব? কে বলতে পারবো? ভার্বের কনজুগেশন দেখে। এক্স্যাক্টলি। ভার্বেজেল। আচ্ছা, ভার্বের মাধ্যমে। এবার আমি যদি বলি ফর এক্সাম্পল একটা সেন্টেন্স, মাইক্রোফোনটা একজন অন রাখবেন। কে রাখতে পারবেন? মনীষা আপু, মাইক্রোফোনটা অন করুন। সঞ্জিদা আক্তার আপু, আপনি করুন, মাইক্রোফোনটা অন রাখুন। আতসী আপু, অরণ্য রহমান, ওকে, উনি মাইক্রোফোন অন করেছেন। আপনি, আচ্ছা, আপনি বলবেন হচ্ছে আপনি কোথায় থাকেন? আমি ভাই ঢাকায় থাকি। আচ্ছা, ওকে, জি, ঢাকায় থাকেন, তাহলে আপনি বলবেন যে আমি ঢাকায় থাকি। Ich wohne in Dhaka. ইস ভোনে। আবার, Ich wohne in Dhaka. ইস ভোনে, ইন ঢাকা। তুমি ঢাকায় তুমি চিটংয়ে থাকো। Du wohnst in Chittagong. দু বোনস ইন, আমি শর্টকাট Chittagong. থেকে সিটি দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে সে কুমিল্লায় থাকে, পুরুষ। সে কি পুরুষ হচ্ছে Yes. আহ er wohnt in Kumilla. Er wohnt in কুমিল্লা। ওকে, তারপর হচ্ছে যদি বলি যে ভদ্র মহিলা, ফিমেল, সে আম, সে সে নোয়াখালী থাকে। Sie wohnen in Noakhali. হুম, এখানে এখানে এসে আমাদের খেয়াল করতে হবে এ আর জি। জি বলতে কি বোঝানো হচ্ছে এখানে? থার্ড ও হ্যাঁ, পারসন। আপনি যেহেতু মানে ভদ্র মহিলা বলছেন, আই থট যে উইথ এক্স্যাক্টলি। রেসপেক্ট আর কি ওই সাইডটাতে। না, এক্ষেত্রে হচ্ছে একজন মহিলা, মহিলা বাচন, সে থাকে হচ্ছে কোথায়, সে নোয়াখালীতে থাকে। তাহলে যদি বলি সেক্ষেত্রে আমাদের জি বলতে হবে। জি, তাহলে কি হবে? Sie wohnt in Noakhali. জি ওন্ট ইন নোয়াখালী। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, প্রশ্ন হচ্ছে সবার কাছে, আপনাদের সেন্স কি বলে, কি চিন্তা করেন আপনি, এখানে জিটা বড় হাতের কেন হয়েছে তাহলে? কিন্তু ছোট হাতের হওয়ার কথা ছিল না, কেন বড় হাতের হবে তাহলে? লাইনের স্টার্টিং। রেসপেক্টেড বলেছেন তাই। না, রেসপেক্ট বলিনি, এটা কিন্তু আমি বলেছি রেসপেক্ট যদি বলতাম তাহলে সেক্ষেত্রে জীবনের হওয়ার কথা ছিল, তাই না? যদি রেসপেক্ট বলা হতো তাহলে আমাদের বলতে হতো ডেফিনেটলি জীবনের। কিন্তু এখানে আমরা দিয়েছি জীবন, কিন্তু এখানে এস, এসটা বড় হাতের কেন? কারণ সাবজেক্টে। এক্স্যাক্টলি, সেন্টেন্স যদি আমরা তৈরি করি, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে আমাদের কি লাগে, ক্যাপিটাল লেটার লাগে না, বড় হাতের জি লিখতে হয় জি। না? এই জন্যই এখানে বড় হাতের আসছে। কিন্তু বড় হাতের আসলেও এটা কি বোঝানো হচ্ছে এখানে? একজন ফিমেল বোঝানো হচ্ছে, জি ভোন্ট। কিভাবে বুঝবো জি সেটা ফিমেল? কারণ ওই যে সাবজেক্টের ভার্বের দিকে যদি তাকাই, জি ভোন্ট, আমরা জানি জি ভোন্ট কখন হয়, এআর জিএস যখন হয় তখন ভোন্ট হয়, তাই না? জি ভোন্ট হয়। এবার আসি আরো একটা ইন্টারেস্টিং ব্যাপারে, সেটা হচ্ছে যদি বলি সেম ভাবে, অরণ্য ভাই আপনি বলুন, আমরা ঢাকায় থাকি। wir wohnen, ভিয়া, wir wohnen, এগেন, wir, wir wohnen in Dhaka. ভিয়া ভোনেন ইন ঢাকা। এবার যদি বলি যে তোমরা ঢাকায় থাকো, Ihr wohnt in Dhaka. ইয়া ভন্ট ইন ঢাকা। এবার যদি বলি যে আম, তোমরা ঢাকায় থাকো, তারা ঢাকায় থাকে।
আর তাহলে হবে হচ্ছে জি ওনেন ইন ঢাকা। জি wohnen ইন ঢাকা। খেয়াল করলে দেখবেন এখানে এখানে কিন্তু জি বলতে কি বোঝানো হচ্ছে, দে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে, ভার্বটা কিন্তু ভোনেন হয়েছে, কিন্তু দুটো সেন্টেন্সে কিন্তু এখানে সেম, তাই না? তাহলে বুঝবো কিভাবে আমরা যে কোনটা ফর্মাল কোনটা হচ্ছে দে বোঝানো হচ্ছে? কিন্তু এখানে দুইটাই সেম। কিন্তু এখানে এসটা বড় হাতের এই কারণে হয়েছে কারণ এটা যেহেতু আমাদের সাবজেক্ট, আমরা সেন্টেন্স যেহেতু শুরু করছি সেই জন্য এখানে এসটা বড় হাতের রয়েছে, কিন্তু এসটা এখানে সাধারণত বাক্যের অন্য কোনো জায়গায় যদি বসে মানে প্রথমে ছাড়া সেক্ষেত্রে এটা ছোট হাতের হবে। তবে এখানে এটা বোঝার কোনো ওয়ে নেই, সেটা বোঝার একমাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা। আমি যদি বলি যে জি ও নেন, জি বলতে এখানে আপনাদেরকে বোঝাতে, যদি বুঝাই সেক্ষেত্রে আমার কথার টোনে বোঝাতে, মানে আমার কথার মাধ্যমে আমি আমি কি বোঝাচ্ছি ওই পার্সনগুলো, অথবা ওই পার্সনটা একজন যদি থাকে তখন বোঝানো হবে যে আমি বোঝাচ্ছি একজনের কথা। আর যদি আমি অনেকজনের কথা যদি বুঝাই, জীবনের মানে আপনারা এখানে থাকেন তো তার মানে হচ্ছে আপনাদেরকে বলছি, ডেফিনেটলি এখানে আপনারা অনেকজন আছেন। ওই প্রেক্ষাপট আমাদেরকে এই দুইটা জিনিস আলাদা করে আমরা তখন বুঝতে পারবো। বাট ওভারঅল যদি আমরা দেখি এখানে আমাদের ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু একটা পার্থক্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, ভার্বটা পরিবর্তন হচ্ছে কোন জায়গায়, আমাদের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। ইজ যদি থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয়ে ভন হচ্ছে, ই হচ্ছে। ডুও যদি থাকে এস টি, এস এস যদি থাকে টি টি। যদিও এখানে এসটা বড় হাতের কারণ এটা আগে যেহেতু সেন্টেন্স শুরু হচ্ছে ক্যাপিটাল এটা থাকবে সেজন্য, কিন্তু এটা যদিও কি ফিমেল বোঝানো হচ্ছে, কেন বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি টি দেখার কারণে। ভি এ যদি থাকে বারবার কোনো পরিবর্তন হচ্ছে না, ইয়ে যদি থাকে সেক্ষেত্রে টি যুক্ত হচ্ছে। জি জি ভন এই দুইটাই সেম, যদিও এখানে আমাদের কথার মধ্যে আমরা বুঝাবো যে আসলে এক্স্যাক্টলি এখানে কি বোঝানো হচ্ছে। কারো কোনো প্রশ্ন? সবাই বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি বলবো হচ্ছে আম, হানিফ ভাই, আপনি মাইক্রোফোনটা অন রাখবেন। আপনি বলবেন এই যে একটু আগে যে ভার্বটা আমরা দেখেছি সেই ভার্বটা কি ছিল, কমেন্ট ছিল। আচ্ছা, আপনার হোম টাউন কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনি বলবেন যে আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। ইশ খমে ইন কিশোরগঞ্জ। আচ্ছা, সরি, একটা ইশ অমে আউস। আউস কেন? ইশ খমে আউস আউস হচ্ছে কিশোরগঞ্জ। আমরা সাধারণত কোথাও থেকে যদি আসা বোঝানো হয়, কোথাও থেকে আসা এই জিনিসটাকে আমরা আউস বলে থাকি। ফ্রম সামহোয়ার আমরা যখন বলে থাকি তখন আমরা এটাকে কি বলি, আউস বলে থাকি। ইস কমে আউস কিশোরগঞ্জ। ঠিক আছে, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। ওই যে একটা সেন্টেন্স আমরা পড়েছিলাম একদম প্রথম জিস ফোরস্টালেনে, Ich bin Osman, ich bin 30 Jahre alt, ich komme aus বাংলাদেশ। যদি আমি যেহেতু জার্মানিতে আছি সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে ich komme aus বাংলাদেশ, কারণ যেহেতু জার্মানিতে আছি। যদি বাংলাদেশে যদি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো, তাহলে আমি কি বলবো বাংলাদেশ থেকে আসছি? না, আমি অলরেডি বাংলাদেশে আছি এবং আমি বাংলাদেশি, তো আমি বলবো তখন ich komme aus ফেনী। কিন্তু জার্মানিতে যদি বলি তখন বলবো যে ich komme aus বাংলাদেশ। এই জন্যই প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কি ich komme aus বাংলাদেশ, এই জিনিস সেন্টেন্সটা শিখেছিলাম। কিন্তু আমরা এখানে যদি দেখি আহ ইস্কমে হাউস কিশোরগঞ্জ। আচ্ছা, যদি বলি যে তুমি কিশোরগঞ্জ থেকে এসেছো তাহলে দু কমস্ট হুম, আউস কিশোরগঞ্জ। হাউস কিশোরগঞ্জ, সে কিশোরগঞ্জ থেকে এসেছে। এটা যদি মেল হয় তাহলে এজ কমড কিশোর এয়া আউস কিশোরগঞ্জ। এয়া সরি, কম এয়া হুম। হাউস কিশোরগঞ্জ। যদি বলি যে ফিমেল, জি কমস্ট হাউস জি কমস্ট। কমড হাউস কিশোরগঞ্জ। এখানে এসটা ছোট হাতের হবে না? জি ছোট। নো, সেন্টেন্সের যদি শুরু হয়েছে সেজন্য হচ্ছে বড় হাতের হবে। এক্স্যাক্টলি, যদি সেন্টেন্স শুরু হয় তাহলে বড় হাতের থাকবে, গুড। আর যদি বলি যে আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি, বিয়া কমেন হাউস কিশোরগঞ্জ। কেন এখানে কমন হয়েছে? ভিয়ার কারণে এটা হচ্ছে কি, যদি ভিয়া এন্ড জি এন্ড যদি থাকে তাহলে ভার্ব মানে মেইন ভার্বটা হবে আর কি। অলরাইট, গুড। তারপরে যদি তোমরা কিশোরগঞ্জ থেকে এসেছো, তাহলে দু কমস্ট কিশোরগঞ্জ। তোমরা সরি, তোমরা মিন্স ইয়ার, স্যার। ইয়া হুম। ইয়ার 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 কমড
আউস কিশোরগঞ্জ। কেন প্রম্পট হয়েছে এখানে? ইয়ার কারণে, ইয়ার যদি থাকে বা সেক্ষেত্রে হচ্ছে কমপ্লিট, ইয়ার থাকলে কি টি যুক্ত হয়, হবে? টি এক্স্যাক্টলি। যুক্ত যদি হয়। বলি যে আপনি কিশোরগঞ্জ থেকে এসেছেন। জি কমেন আউস কিশোরগঞ্জ। আচ্ছা, জি কমেন হাউস কিশোরগঞ্জ। যদি বলি যে তারা কিশোরগঞ্জ থেকে এসেছে। আহ, তারা কিশোরগঞ্জ, দে যদি তারা বলি। মানে আর এটা জি, সেম জি হবে, স্মল লেটারে। এক্স্যাক্টলি। জি, হুম হুম। জি কমেন হাউস কিশোরগঞ্জ। হাউস কিশোরগঞ্জ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে গিয়া কোনটার মধ্যে ভাইয়া? এই যে জি, আপনি যদি হুম, আপনি কখন আর হচ্ছে দে কখন বোঝানো হবে তারা, এটা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দেখে। এক্স্যাক্টলি, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দেখে বুঝবো, কিন্তু যখন আমরা এই বাক্য দুইটা যখন লিখবো, দুইটাতে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার, তাই না? এখানে বোঝার ওইটা কি? এটা হচ্ছে হচ্ছে এক্সপ্রেশন দেখে বা কথার বলা টোন দেখে এক্স্যাক্টলি। হচ্ছে কি বোঝানো। এখানে বাক্য দেখে বোঝার কোনো ওয়ে নেই যে আসলে কি বোঝানো হচ্ছে, বাট এক্সপ্রেশন অথবা কথা যখন বলছি তখন দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কি আসলে আপনার কথা বলছে নাকি তারার কথা বলছে। তারা কথা বলছে। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন? মিতু আপু, তারপর হচ্ছে নাসরিন আপু বুঝতে পেরেছেন, রিপা, জি ভাইয়া। সানজিদা আপু, জি। জি ভাইয়া ভাইয়া, একটু মোটামুটি বুঝতে পেরেছি। সবার কাছে ক্লিয়ার? ভাইয়া একটু প্রনাউন্সিয়েশন গুলা বলবেন, আমি আসলে লেটে জয়েন করছি তো বুঝতে পারতেছি না এগুলা কি যেখানে ইজ ডু এগুলা কি প্রনাউন হিসেবে ইউজ হইতেছে, যেটা ইংলিশে আমরা প্রনাউন এগুলো বলে হচ্ছে থাকি। সাবজেক্ট। ওকে। আমরা কি কি সাবজেক্ট পড়েছি? যত এই না জার্মানে টোটাল 9টা সাবজেক্ট আছে। এগুলোকে আমরা কি বলি? সাবজেক্ট বলি। আর জার্মানে আমরা এগুলোকে গ্রামাটিক্যাল ভাষায় আমরা বলে থাকি হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। কি বলে থাকি? ওকে। একদম প্রথম ক্লাস, প্রথম স্লাইডে আমরা পড়েছি, এটাকে বলে হচ্ছে পার্সোনাল প্রোনোমেন বলে থাকি। পার্সোনাল প্রোনোমেন মানে কি? মানে হচ্ছে আমাদের এই যে সাবজেক্টগুলোকে আমরা বলছি, যেমন ইস, ইস মানে হচ্ছে আমি, দু মানে হুম হচ্ছে তুমি, সিঙ্গুলার হুম পার্সন, হুম হুম এয়া আটটা উজ্জ্ব থাকবে, জি হুম। এস এই তিনটে হচ্ছে একটা ক্যাটাগরিতে, হি শি ইট, সিম্পল। হুম। ওকে। ভিয়া, হুম ভিয়া মানে হচ্ছে আমরা, উই আমরা বলে থাকি, ডাব্লিউ কে ভে উচ্চারণ করি, আরটা উজ্জ্ব থাকবে, ভিয়া মানে হচ্ছে হুম উই। ইয়া মানে হচ্ছে তোমরা, তোমরা মানে হচ্ছে একের চেয়ে বেশি অধিক তবে ইনফর্মাল। হুম ঠিক আছে, ইনফর্মালি আমরা বলি ইয়া মানে হচ্ছে ইউ তোমরা। আর জি মানে হচ্ছে দে তারা বলে থাকে। আর আরেকটা হচ্ছে জি যেটা হচ্ছে ফর্মাল। তো ফর্মাল আর হুম ইনফর্মালের মধ্যে পার্থক্য কি? ফর্মাল হচ্ছে যেমন আমার 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 কোনো ফ্রেন্ড, আমার প্যারেন্টস, আমার কোনো কলিগ, তাদেরকে আমরা আমি আমি ডেফিনেটলি আমি ইনফর্মাল কথা বলবো, তুমি করে কথা বলি আমরা বাংলাদেশে যেরকম। আর হুম আমাদের ফর্মাল হচ্ছে অফিসিয়াল কোনো কাজ অথবা আমাদের বয়োজ্যেষ্ঠ কোনো যদি ব্যক্তি থাকে তাকে আমরা কি বলে থাকি? জি বলে থাকি। তবে হুম ইংলিশে সবগুলো হচ্ছে ইউ, বাট জার্মানে হচ্ছে আমাদের বাংলার মতোই, যে তুমি এবং আপনি। দু যদি বলি তুমি, আর আপনি হুম। যদি বলি সেটা হচ্ছে জি। ওকে, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ইয়া শিওর। আচ্ছা, তারপরে আপনার আপনি এই প্রথম যে পার্টটা আছে ওই পার্টটার ক্লাসটা আপনি একটু দেখবেন, দেন তারপরেও প্রশ্ন থাকলে আমাকে আশা করি সমস্যা হবে না, আমাকে জিজ্ঞেস করবেন, ওকে? জি ভাইয়া। গুড। তো তাহলে আমরা কি কি শিখলাম? আমরা দুইটা ভার্ব শিখে ফেলেছি, wohnen এবং kommen। ওই যে প্রথম ক্লাসে আমরা যেটা দেখলাম, sich vorstellen, ich komme aus বাংলাদেশ, ich wohne in ফেনী, ich wohne in Aachen। কেন হয়েছে? এবার কি আপনারা আপনাদের মেক সেন্স করতেছে যে সেন্টেন্সটা আমরা প্রথম দিকে আমরা শিখলাম কেন হচ্ছে এটা? কেন আমরা এই যে ইস কমে আমরা দিচ্ছি, ইস কমেন কেন দিচ্ছি না? আপনি কি বলতে পারবেন ফজি আপু, ইস কমেন কেন হয় না? এটা কি হয় ইস কমেন? এই হচ্ছে গিয়ে সাবজেক্টের কারণে হচ্ছে গিয়ে বারবার বেস ফর্মটা হচ্ছে গিয়ে চেঞ্জ হবে। ভার্ব দিয়ে তো আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবো যে আসলে এটা কেন ইয়েটা হচ্ছে, আচ্ছা, চেঞ্জটা এই হচ্ছে। সেন্টেন্সটা কি সঠিক? Ich kommen aus, no, এটা হবে কেন? ich komme aus, এনটা উঠে যাবে। কেন এন্টা থাকবে না এখানে? আহ ইয়ের কারণে, সাবজেক্টের কারণে, বিকজ সাবজেক্ট হচ্ছে গিয়ে ইসের সাথে হচ্ছে গিয়ে ইএনটা, ভার্বের এন্ডিং ইএনটা উঠে জাস্ট ই হবে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে শুধুমাত্র ই হবে। জাস্ট আমাদের কি মনে রাখতে হবে? এই যে ভার্বের শেষে যে এন্ডিংটা আছে, এন্ডিংটা মনে রাখলে হবে। ইশ থাকলে ই, দু থাকলে এস টি, ভিয়া হুম থাকলে টি, সরি ভিয়া থাকলে ভার্ব যেভাবে থাকে ওভাবে থাকবে, ইয়ে থাকলে হুম টি, টি এবং হচ্ছে জি জি থাকলে ভার্বের যেভাবে আছে ওভাবে থাকবে। এইটা যদি মনে রাখতে পারি, কোনো হুম ভার্বে আমাদের কাছে কোনো মানে কোনো সমস্যা কখনো হবে না। সেম ফর্মুলাতে সকল ধরনের ভার্ব কাজ করে, তবে কিছু কিছু ভার্ব আছে ইরেগুলার ভার্ব, আমি বলছি ওই ভার্ব, কিছু কিছু ভার্ব আছে এক্সেপশনাল, কিছু ভার্ব আছে ওগুলা ইরেগুলার ভার্বগুলো বিশেষ করে এই প্যাটার্ন থেকে একটু ভিন্নভাবে কাজ করে। আচ্ছা, এবার আসি হচ্ছে সবচেয়ে আমরা
শিখবো হচ্ছে দুইটা ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ব্যবহার করা, যার মানে সবচেয়ে দুইটা ভার্ব সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, একদম যেই লেভেলে আপনি যান না কেন, আমাদের কথা বলার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় দুইটা ভার্বের চেয়ে বেশি ভার্ব কখনো ইউজ করা হয় না। সেটা হচ্ছে কি? হ্যাভ এন্ড ভার্ব। হ্যাভ এন্ড ভার্ব মানে কি? হ্যাভ এন্ড মানে হচ্ছে টু হ্যাভ, কিছু থাকা। এক্ষেত্রে যদি দেখেন খেয়াল করে, সেম ভাবে আমাদের কি থাকবে, এখানে হাভ এন্ড ভার্ব আছে, আমাদের হাভ এন্ড ভার্বের ইএনটা এখানে বাদ যাবে। ওই যে কনজুগেশন, আমরা কি এই যে পরিবর্তন যেটা হয়, এই পরিবর্তনটাকে আমরা কনজুগেশন বলে থাকি, মানে অথবা যার মানে কনজুগাসিয়ন বলে থাকি। ই যদি থাকে ওই যে ইস হবে, ঠিক আছে। দু যদি থাকে, এইখানে এসে একটু দেখেন, খেয়াল করলে দেখবে ওই প্যাটার্নটা কিন্তু আর এখানে পুরোপুরি কাজ করছে না। বাট দেখেন এখানে দু নর্মালি কি হওয়ার কথা ছিল? দু হাফস্ট হওয়ার কথা ছিল, তাই না? যেভাবে আমরা পড়েছি দু হাফস্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হাফস্ট হয়নি, দু হয়েছে হাস্ট। কেন হয়েছে? কারণ হচ্ছে এখানে এই ভার্বটা ওই ফর্মুলা ফলো করে না, কিন্তু যে বাক্যের মানে দুয়ের কারণে যে এসটি আছে ওই এসটিটা ফলো করে, কিন্তু ওই যে কিছু পরিবর্তন হয়, কিছু এক্সেপশনাল থাকে, এই ভার্বটা এভাবে হয়। কিন্তু নর্মাল স্ট্রাকচার অনুযায়ী কি থাকে? আমাদের এসটি থাকে, এখানে কিন্তু এসটি আছে, কিন্তু এখানে বিটাও কিন্তু চলে গিয়েছে। দু হাস্ট, ইয়াস ইয়েস হার্ট, এখানে হাফটা হওয়ার কথা ছিল, বি থাকার কথা ছিল, কিন্তু এখানে বি নেই। খেয়াল করবেন, ইয়াস ইয়েস হার্ট, শেষে টি আছে। ভিয়া হাম, ইয়া হাফট, এই যে এখানে কিন্তু ইয়ে হাফ, কিন্তু এখানে আবার ঠিক আছে, এন্ডিং যেটা আছে এন্ডিংটা বাদ গিয়ে আমাদের জাস্ট টি যুক্ত হয়েছে। জি জি haben। আবার বলছি, ich habe, আমার আছে, I have, du hast, তোমার আছে, er sie es hat, তার আছে, wir haben, ihr habt, sie haben। আচ্ছা, এটা আমরা একজন পড়ি দেখি। তামিন আপু পড়েন। Ich habe, হুম হুম du hast, হুম sie es hat, হুম হুম হুম। wir haben, ihr habt, sie haben। জি জি হাবেন। আচ্ছা, আপনাদের কাছে এখানে কার কাছে কোনো পেট কার কাছে আছে? কোনো বিড়াল অথবা কোনো কুকুর কে পোষে বাসায়? কারো কাছে? স্যার আমার বিড়াল আছে। ওকে, গুড। বিড়ালকে জার্মানে কি বলি আমরা? আছে। কাতছে। ওকে, আচ্ছা। ভেরি গুড। আর এককে কি বলি আমরা? আই। আইন। আইন। কিন্তু এখানে ওই যে আমরা আর্টিকেল যখন পড়বো তখন আমরা বুঝবো যে আইনে কাছে। আইনে কাছে হয়। আচ্ছা, যদি বলি যে আমার একটা বিড়াল আছে, Ich habe, সরি বিড়ালের এটা ভুলে গেছি। এই যে কাছে, আচ্ছা, ich habe কাকছে। আইনে কাছে যদি একটা কথা বলা হয়, এই হিসাবে আইনে কাছে। আচ্ছা, খেয়াল করলে দেখবেন এখানে আমাদের একটা সেন্টেন্স তৈরি করার জন্য কি লাগে? সাবজেক্ট লাগে, এরপরে কি লাগে? ভার্ব লাগে, দেন হচ্ছে ভার্ব কি লাগে? লাগে, অবজেক্ট লাগে, তাই অবজেক্ট। না? তার মানে হ্যাঁ, এগুলো কি এখানে? এটা হচ্ছে ইস হচ্ছে সাবজেক্ট, হাবে হবে হচ্ছে মানে ভার্ব, ভার্ব, এই যে আইনে কাছে হচ্ছে অবজেক্ট। তার মানে একটা বাক্য অবজেক্ট। তৈরি করার জন্য কি কি লাগে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগে। তার মানে তিনটাই কিন্তু আমরা কি করছি? ফুলফিল করছি। হ্যাঁ, সাবজেক্ট কয়টা আছে টোটাল? পাঁচটা, তাই না? তিনটা, সরি পাঁচটা। পাঁচটা, তাই না? 9টা। 9টা। কয়টা সাবজেক্ট? তামিন আপু বলেন তো দেখি, 9টা। কি কি আছে বলেন তো? Ich, du, er, sie, es, wir, ihr, sie। তো তিনটা বললেন কেন তাহলে? সরি। সমস্যা নেই। আচ্ছা, আমরা আমাদের সাবজেক্টগুলো আমরা শিখলাম, 9টা সাবজেক্ট আছে। আর আমাদের ভার্বের রিকোয়ারমেন্ট কি ছিল? ওই যে এন্ডিংটা দেখে ভার্বগুলো পরিবর্তন হবে, ওটা আমরা শিখে গেলাম, তাই না? তার মানে যে কোনো ধরনের অবজেক্ট, এটা হচ্ছে একটা কি? একটা বোতল, এটা হচ্ছে একটা ফোন, এটা হচ্ছে একটা ল্যাপটপ, এটা হচ্ছে একটা টি শার্ট। তার মানে এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট আমাদের জাস্ট আমাদের কি বলে, ভোকাবুলারি যদি আমরা শিখি, ওগুলো হচ্ছে আমরা অবজেক্ট, আমরা তো শিখছি। তার মানে কি, সেম ভাবে সাবজেক্ট আমরা জানি 9টা সাবজেক্ট, ভার্বের প্যাটার্নটা আমরা জানি, ওই যে ই যদি থাকে ই যুক্ত হবে এসটি, সেম প্যাটার্ন। আর যতগুলো ভোকাবুলারি শিখছি, প্রত্যেকটা ভোকাবুলারি কি হবে এখানে আমাদের অবজেক্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি, আমরা একটা বাক্য তৈরি করতে পারবো, তাই না? খুব বেশি কঠিন, খুব বেশি কঠিন কিন্তু না। আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, আম, আহ, আমরা কলমকে কি বলি জার্মানে?
Der Stift. ড্যাশ টিপস আমরা বলে থাকি। আচ্ছা, এক্ষেত্রে আমরা সাধারণত যদি বলি যে আমার একটা কলম আছে, ভাইয়া একটু বড় করে লেখা যাবে? বড় করে, জি। জাস্ট এ সেকেন্ড। হুম, আচ্ছা, যত বড় ইয়ে করি ওই লেখাটা সেমই থাকে। ওকে, ট্রাই টু let me try to different way। আচ্ছা, হুম, আই ডোন্ট নো দ্যাট। এখানে এইটা বড় কিভাবে করা যায় লেখাটা, এটা আমি জানি না, বাট ওকে। আচ্ছা, আনফরচুনেটলি আই ডোন্ট নো দ্যাট সেটা কিভাবে বড় করতে হবে, বাট এটা বড় করা যাবে স্লাইডটা। আচ্ছা, আমার একটা কলম আছে, কিভাবে বলবো আমরা? প্রথম হচ্ছে আমার। Ich habe eine Stift. আইন বলে থাকি, কিন্তু এখানে আইনেন হবে। আইনেন হওয়ার রিজনটা হচ্ছে ওইটা বুঝতে হলে আমাদের আর্টিকেল পড়তে হবে। হিসাবে আইনেন স্টিফ। যদি বলি যে আম, তোমার একটা কলম আছে, তাহলে Du hast eine Stift. আইনেন, দু হাস আইনেন স্টিফট। Eine Stift. আইনেন, আইনেন কেন হয়েছে? এটা হচ্ছে আর্টিকেলের পরিবর্তনের কারণে। আর্টিকেল আমরা যখন পড়বো তখন আমরা বুঝবো আর্টিকেল কেন, এটা আকুজাটিভ হওয়ার কারণে পরিবর্তনটা হয়েছে। যদি বলি যে আম, তার একটা কলম আছে, পুরুষ, সবাই বলি Er, আমরা, সবাই বলি Er hat einen Stift. Er einen Stift. ইয়া হাট আইনেন স্টিফট। যদি Ja hat einen Stift. আচ্ছা, যদি বলি যে ফিমেল, তার একটা কলম আছে, Sie hat Sie einen hat Stift. sie, আমাদের একটা কলম আছে, Wir wir haben haben einen einen Stift. Stift. ওকে। তারপর হচ্ছে তোমাদের একটা কলম আছে। Ihr Ihr habt habt einen einen Stift. আচ্ছা, যদি বলি যে আপনার একটা কলম আছে, Sie Sie haben einen haben Stift. einen Stift. আইনেন স্টিফট। ওকে, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, জি। গুড। এবার দেখবো হচ্ছে আমরা হাভেন ভার্ব শিখলাম। হাভেন ভার্বটা আমরা একজন পড়ি দেখি। হাভেন ভার্বটা রোজা রোজা আপু পড়েন। সরি ভাইয়া, আমি মাত্র জয়েন হয়েছি, আমি ওকে, একটু সমস্যা হসপিটালে নেই। ছিলাম। অন্য কেউ, যে কোনো একজন মাইক্রোফোন অন করে পড়তে পারেন। ইয়া, জাস্ট পড়ে যাবো, তাই না? ইয়া। Ich habe, du hast, er, er, sie, es, hat, হুম হুম wir haben, হুম হুম। ihr, also ihr habt, sie haben. জি জি, হাভেন। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কি, আমাদের হাভেন ভার্ব আমরা দেখলাম, হাভেন ভার্ব শিখেছি। এখন শিখবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব শিখবো, সবচেয়ে মানে বেশি ব্যবহার করা দুইটা ভার্বের মধ্যে আরেকটা হচ্ছে জাইন ভার্ব। জাইন ভার্ব মানে কি? জাইন ভার্ব আমরা ইংরেজিতে যেরকম পড়েছিলাম, টু বি ভার্ব, হওয়া কোনো কিছু, ঠিক আছে। টু বি ভার্ব যেমন আমরা বলি আই অ্যাম, টু বি অ্যাম ইজ আর ওয়াজ আর, আমরা যেরকম পড়েছিলাম টু বি ভার্বে, যার মানেও কিন্তু সেম ভাবে এখানে জাইন ভার্ব আছে। এখানে জাইন ভার্ব বলতে কি বুঝে? টু বি ভার্ব মানে হওয়া কোনো কিছু। যদি বলি যে আমি হই, তবে এই ভার্বটা কিন্তু অন্য ভার্বের মতো না, ঠিক আছে। আগের যে ভার্ব দেখেছিলাম ই থাকবে এস টি থাকবে, ন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই ভার্বটা আলাদা করে মনে রাখতে হবে। তবে খুব সবচেয়ে বেশি ব্যবহার করা একটা ভার্ব হচ্ছে এই জাইন ভার্বটা। জাইন ভার্বটা কি বলি আমরা? কোনো কিছু হবা। যদি বলি যে আমি হই, ইস বিন, তুমি হও, দু বিস্ট, দু বিস্ট, ইস বিন, দু বিস্ট, এস জি এস ইস্ট হয় ভিয়া জিন্ড, বরিকার্যের মতো উচ্চারণ হবে ভিয়া জিন্ড। এখানে কিন্তু ভিয়া জাইন না, এটা হচ্ছে জাইন ভার্ব, টু বি ভার্ব। কিন্তু আমরা ইস বিন আই অ্যাম বলি আমরা, বাট টু বি ভার্ব তো টু বি ভার্ব হচ্ছে পুরোটা, এটার ভিতরে অনেক কিছু আছে, অনেকগুলো ভার্ব একসাথে। তো সেম ভাবে ভিয়া জিন আমরা বলে থাকি, ভিয়া জাইন বলি না, ঠিক আছে। ভিয়া জিন্ড, ইয়া জাইট, তোমরা হও, জি জি জিন্ড, আপনি হন। আবার বলছি, ich bin, du bist, sie es ist, wir sind, ihr seid, ihr seid, sie sind। ওকে। আচ্ছা, এখন আমরা আতসী আপু পড়ান তো দেখি এটা। Ich bin, du bist,
Er, sie, es, ist, wir, sind, ihr, seid, sie, sind. জি জি জি, আচ্ছা তারপর হচ্ছে আম, আহ, না, নাসরিন আপু আপনি বলেন তো দেখি, আমি হচ্ছি নাসরিন, কিভাবে বলবেন? ইজ বিন নাজরিন। নাসরিন, ওকে। তারপর হচ্ছে যদি বলি যে আম, তুমি হচ্ছ ফৌজিয়া। দু বিস্ট ফৌজিয়া। দু বিস ফৌজিয়া। যদি বলি যে সে হচ্ছে আহ, আম, সে হচ্ছে ফর এক্সাম্পল আর কি আছে এখানে, হাসান। ইয়া ইয়া ইস্ট হাসান। এই হাসান। যদি বলি যে সে হচ্ছে সঞ্জিদা। জি ইস্ট সঞ্জিদা। জি সঞ্জিদা। আচ্ছা যদি বলি যে আমরা, আমরা তো একসাথে হতে পারি না, ভিএ জিন বলি, ভিএ জিন আমরা হচ্ছি মানুষ। হুই আর জিন হিউম্যান। হিউম্যান সরি আমার একটু ভিএ জিন স্পেলিং মেনশন বলে থাকি, চলে ভিএ জিন আসে। মেনশ অথবা মেনশন, ভিএ জিন মেনশন, আমরা হচ্ছে হিউম্যান। ওকে। আচ্ছা যদি ওকে। বলি আপনি ভালো। আপনি ভালো। হুম, আম, জি ভালো মানে হচ্ছে গুড। জি আহ, জি জিন গুড। জি জিন গুড, তার মানে হচ্ছে আপনি হচ্ছে ভালো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? সবাই ভাই বুঝতে পেরেছি? ওই এটা বার্বের জন্য কি আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট রুলস হবে নাকি? ওয়ান সেকেন্ড ভাইয়া আবার। এখানে যেমন এখন আবার জেইনের ক্ষেত্রে কনজুগেশন ডিফারেন্ট, তো প্রতিটা ভার্বের ক্ষেত্রে কি এরকম আলাদা আলাদা ভাবে আমাদের মনে না, রাখতে হবে? এটা হচ্ছে একটা এক্সেপশনাল ভার্ব, মানে নর্মাল ভার্বের প্যাটার্নটা এটা ফলো করে না, তবে ম্যাক্সিমাম আমি যেটা বললাম প্রায় 95 থেকে 97-8% আপনি ওই সেম প্যাটার্নে আপনি পাবেন, যে স্ট্রাকচারটা আমরা পড়েছি। মানে এন্ডিং থাকে ইস থাকলে মানে ই হবে এস টি টি এন যেভাবে থাকবে ওইভাবেই ওইটাই সবচেয়ে বেশি ফলো করে। কিছু কিছু ভার্ব আছে, ইরেগুলার ভার্ব আমি মেনশন করেছিলাম, অথবা এমন কিছু ভার্ব যেগুলো পুরো ভার্বের এগেনস্টে কাজ করে, ওই ফর্মুলা ফলো করে না। তো ওগুলোকে এক্সেপশনাল হিসেবে আমরা শিখবো, বাট নর্মালি ওই প্যাটার্নটা ওই ফর্মুলাটা সব ভার্বই ফলো করে, ম্যাক্সিমাম 95% আমরা বলতে পারি। বুঝে গেল? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম হুম। হ্যাঁ। এই যে নামগুলা যখন আমরা বলি যেমন এসটা হচ্ছে জি উচ্চারণ হয়, তাহলে ওভাবে করে না ওখানে মানে রয়েছে। কোনটাতে সরি আপু আবার যেমন মানুষের নাম যেমন হাসান, ধরেন আমরা ওটা স্প্যানিশে মানে এসটা হচ্ছে আ উচ্চারণ করি, তাহলে ওটা আমরা আসান বলি। মানে যেমন আমার নামটা হচ্ছে হুম, নাজরিন, কিন্তু এটা হচ্ছে বুঝতে এখানে পারছি। নাজরিন হয়ে যায়। এক্স্যাক্টলি, তো না এটা খুব এটা সুন্দর একটা হয়েছে। প্রশ্ন। হ্যাঁ, জার্মানে আমরা সেম ভাবে বলি, এক্ষেত্রে আপনি জার্মানে যদি বলেন নাজরিন হবে, কারণ এস কে সেটের মধ্যে উচ্চারণ করি, এখানে হবে তো নাজরিন। এক্ষেত্রে উচ্চারণ হবে ফোইয়া। ফোই, ফোজিয়াকে ফো ইয়া বলে, কারণ ইয়ট বলি আমরা হাজান। তারপর হচ্ছে জান, জানিয়েদা, জানিয়েদা উচ্চারণ করবে এখানে, সানজিদাকে জানিয়েদা উচ্চারণ করবে। মেনশন। তারপর হচ্ছে ওসমান, ওসমান দন্তাস্ব করে ওসমান বলে সাধারণত। তো হ্যাঁ, আপনি যেটা বললেন যে এক্স্যাক্টলি সেম ভাবে এখানে জার্মানি আমরা আলফাবেট যেভাবে আছে আলফাবেটের মতো করে আমরা উচ্চারণ করি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ইয়া, আহ, ইটস মানে আমি আসলে সরি, যে আমার হ্যান্ড রেজ করার অপশনটা খুঁজে পাচ্ছি না, তাই ইয়া জিজ্ঞেস কেন করছি। প্রবলেম। আহ, একটু আগে যেটা বললেন যে জাইন ভার্ব যেটা ইরেগুলার ফরম্যাটে যেরকম আছে, আপনার কাছে কি এরকম কোন ইরেগুলার ভার্বের লিস্ট আছে যেটা আমরা একটু মাথায় রাখতে পারি? এমন লিস্ট আমার মনে হয় বা কোথাও এ খুঁজে ওয়ান পাওয়া বা যাবে এ টুর কিনা। জন্য যেটুকু লাগে, এখানে হয়তো আপনি যেটা বললেন 3 থেকে 4% ম্যাক্সিমাম হবে। হুম হুম। হ্যাঁ, এক্ষেত্রে ইরেগুলার ভার্বে আসলে ওইরকম ভাবে লিস্ট এ পর্যন্ত আমি কোথাও দেখিনি। তো হুম এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজফুল হয় হচ্ছে কিছু ভার্ব আছে, ওই ভার্বগুলা সাধারণত আমরা আমরা যখন পড়বো, আমরা হুম। পড়তে পড়তে আমাদের পুরো A1 যে বই আছে, বই আমরা জি। ওখান থেকে আমরা শিখবো। ওইরকম ভাবে লিস্ট এ পর্যন্ত আমি কোথাও দেখিনি যে আচ্ছা, ইরেগুলার ভার্বের একটা লিস্ট আছে, কারণ ভার্ব তো শত শত ভার্ব তো হাজার অনেক, হাজার। সেটা হ্যাঁ, আমি জানি। এই ভার্বগুলো আসলে বাট লিস্ট করা। মোস্ট ইউজেবল ওয়ার্ড যেগুলো আছে, ভার্ব গুলো, জাস্ট ওরকম কিছু জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, এরকম কোনো ওরকম কিছু ভাবে আছে ওইটা কিনা। আমাকে দেখতে হবে, আমি খুঁজে যদি ওকে, আমি পাই আমি ডেফিনেটলি ওটা শেয়ার করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ। ইয়া শিওর। অলরাইট, আর কোনো প্রশ্ন? গুড। এইবার প্রশ্ন আরো আমরা ডিপে যাওয়ার আগে আমরা কি করব, আমরা আম, আরো কিছু ভার্ব নিয়ে আলোচনা করব।
এবং সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে শিখবো। প্রথমত আসি হচ্ছে আমাদের অলরেডি আমরা জানি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সেন্টেন্সের স্ট্রাকচার আমরা শিখে ফেলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা নিয়ে কোনো কনফিউশন কারো নেই। এখন আরো কিছু ভার্ব আমরা দেখব, যেমন হচ্ছে ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন মানে কি? ট্রিঙ্কেন মানে হচ্ছে পান করা, টু ড্রিঙ্ক সামথিং। ঠিক আছে, তো এক্ষেত্রে সেম ভাবে আমাদের আমরা কি বলি, ওই যে আমাদের ইএন আছে এখানে, ইএন থাকার কারণে, ইএন থাকলে আমাদের কি হয়, আমরা সাধারণত এখানে ওই যে ই যদি থাকে সেক্ষেত্রে আমাদের ই হয়, স্ত্রীকে জ্ঞান বাসা। জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা। আচ্ছা, তো এক্ষেত্রে ট্রিঙ্কেন হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, ট্রিঙ্কেন মানে কি? ট্রিঙ্কেন হচ্ছে কোনো কিছুর ভার্ব। আচ্ছা, এখন আমরা দেখব ফর এক্সাম্পল কি আছে এখানে, মেজবা। আচ্ছা, আপনি আপনি কোন ড্রিঙ্কসটা আপনি পান করতে পছন্দ করেন সাধারণত? কোকা কোলা। কোকা কোলা, ওকে। আচ্ছা, যদি বলি যে আমি কোকা কোলা পান করি, বলেন ট্রিঙ্কেন। Ich, ich trinke gerne Coca-Cola. না, যদি বলি যে আমি কোকা কোলা পান করি, সিম্পলি ট্রিঙ্কেন, Ich trinke Coca-Cola. ট্রিঙ্কে কোলা সিম্পলি। যদি বলি যে আমি কোকা কোলা পান করতে পছন্দ করি, একটা হচ্ছে পছন্দ, একটা হচ্ছে পান করা, একটা হচ্ছে পছন্দ করা। আমি জার্মান পড়াই, আমি জার্মান পড়াতে পছন্দ করি, দুটো কিন্তু ভিন্ন। তার মানে হুম এই ভিন্নটা আমরা কিভাবে করতে পারি, একটা সুন্দর ওয়ার্ডের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে একটা বিশেষণ, আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। স্ত্রীকে জ্ঞানে কোলা অথবা জ্ঞান কোলা, দুইটাই সেম। স্ত্রীকে জ্ঞান কোলা, জ্ঞান মানে যদি হবে জ্ঞান আমরা বলে থাকি, অথবা আটটা উজ্জ্বল রেখে জ্ঞান বলে থাকি, আটটা আমরা বলি না, সাইলেন্ট থেকে জ্ঞান। জ্ঞান। স্ত্রীকে জ্ঞান কোলা, যদি যখন আপনি জ্ঞান দিবেন তার মানে হচ্ছে কি আপনি জিনিসটা পছন্দ করেন। ঠিক আছে, জি। যদি বলি যে তুমি কোলা পান করো, Du trinkst äh, কোলা, gern Cola. কিন্তু জ্ঞান কখন হবে? পছন্দ, সরি। যদি পছন্দ যদি করা হয় তখন। যদি প্রশ্ন করি তুমি কি কোলা পান করতে পছন্দ করো, তাহলে কিভাবে করব? এইবার আসি আমাদের, জ্ঞানটা চলে আসবে সামনে। আচ্ছা, না এই জায়গায় এসে আমরা সেন্টেন্স তৈরি করছি আমরা, কিন্তু এখন এটা দিয়ে কি প্রশ্ন করতে পারবো? আমি দু থ্রিংস কোলা, তুমি কোলা পান করো, এটা হচ্ছে Drinks to do cola. এক্স্যাক্টলি থ্রিংস দু কোলা, সিম্পলি আমরা দিয়ে দিব থ্রিংস দু কোলা। কেন এটা দিয়েছি আমরা? কারণ হচ্ছে আমরা প্রশ্ন করছি। এখন যদি প্রশ্ন করি স্ত্রীকে কোলা, আমি কোলা পান করি, ঠিক আছে, দু থ্রিংস কোলা, তুমি কোলা পান করো। যদি প্রশ্ন করি তুমি কি কোকা কোলা পান করো, তার মানে এটা প্রশ্ন করছি। যদি প্রশ্ন যখন করব তখন ভার্বটা আমাদের শুধুমাত্র, খুবই সিম্পল, শুধুমাত্র সেকেন্ড পজিশনে ভার্বটা থাকে না নর্মালি, ওইটাকে শুধুমাত্র প্রথমে টেনে নিয়ে আসতে হবে, দ্যাটস ইট। যদি প্রশ্ন করি, আরো কিছু দেখি, যদি বলি যে আমরা কোকা কোলা পান করি, তাহলে দিয়া, বলি সবাই Drinking cola. Wir trinken কোলা। Cola. আচ্ছা, তারপরে যদি বলি যে তোমরা কোকা কোলা পান করো, Yeah. ইয়ার ড্রিঙ্ক Wir কোলা। Trinken trink, wir wir trink Cola. কোলা। যদি প্রশ্ন করি তোমরা কি কোকা কোলা পান করো, ড্রিঙ্ক ইয়ার Drink trinken yeah wir cola. Cola. এক্স্যাক্টলি, এখানে Trink ihr Cola. ড্রিঙ্ক ইয়া কোলা। যদি বলি তোমরা কি কোকা কোলা পান করতে পছন্দ করো, তাহলে Drink yeah ড্রিঙ্ক Trinken ইয়ার wir yeah জ্ঞানী Cola. কোলা। cola. এক্স্যাক্টলি এই এই জিনিসটাই থাকবে, জাস্ট জ্ঞানটা আমরা যোগ করে দেবো, থ্রিংটিয়া জ্ঞান এখানে কোলা। জ্ঞানে হবে নাকি জ্ঞান দুটো, হবে? জ্ঞান বলি জ্ঞানে বলি, দুটো আসলে বলা যায়, দুটো এখানে আসলে সেম। জ্ঞানে চাইলে আপনি বলতে পারবেন, জ্ঞান বলতে পারবেন, দুটো সিমিলার আর কি, সেম এখানে। মানে থ্রিংটিয়া জ্ঞান ওয়ার্ড নিয়ে কোনো সমস্যা নেই ই নিয়ে। না না না, ওকে। থ্রিংটিয়া জ্ঞান কোলা, তুমি কি কোকা কোলা পান করতে পছন্দ করো? উত্তরে কি বলবো? আমি যদি প্রশ্ন ইয়া করি এখন, রিয়াদ ভাই, জি ট্রিঙ্কেন সি জ্ঞান কোলা, ইয়া ইস ড্রিঙ্ক জ্ঞান কোলা। এক্স্যাক্টলি। আর যদি বলি আপনি কি কোকা কোলা পান করতে, আমি, আপনি কি আপনি কোকা কোলা পান করতে পছন্দ করেন, কিভাবে বলবো? ড্রিঙ্কস ডু জ্ঞান কোলা। আচ্ছা, এটা আমি বলি হচ্ছে নুসরাত ওয়ার্না আপু বলেন তো কেউ। আচ্ছা, জি দিয়ে যদি বলি আপনি কোকা কোলা পান করেন, কিভাবে বলবো এটা? আপনি কোকা কোলা পান করেন কিভাবে বলবেন? জি, জি ট্রিঙ্কেন, Sie trinken Wasser. জি ট্রিঙ্কেন বাস, আপনি যদি পানি পান করেন তাহলে সেক্ষেত্রে বাসা। জি ট্রিঙ্কেন বাসা, আপনি পানি পান করেন। আপনি পানি পান করতে পছন্দ করেন, তাহলে কিভাবে বলবো পছন্দ কথাটা?
জ্ঞান বলবো না আমরা সিম্পলি? ও হ্যাঁ, জি ভাইয়া। জ্ঞান। আর যদি প্রশ্ন করি আপনি কি পানি পান করতে পছন্দ করেন, তাহলে কি করবো? প্রশ্ন কিভাবে করব? ট্রিঙ্কেন দু না ট্রিঙ্কেন জি জ্ঞান গেয়ার্ন বাসা। ওয়াসওয়ে। এটা ট্রিঙ্কেন জি কেন বলেছেন আপনি? কারণ সিম্পলি আমরা জানি কি প্রশ্ন করার ক্ষেত্রে ভার্বটা সেকেন্ড পজিশনের জায়গা থেকে টেনে ওটাকে টেনে সামনে নিয়ে আসবে, দ্যাটস ইট। ওটা হলে আমরা প্রশ্ন করতে পারবো। বুঝা গেল? জি ভাইয়া। গুড। এবার আসি হচ্ছে আরেকটা ভার্ব। আপনাদের ইন বিটুইন যদি প্রশ্ন থাকে আমাকে জানাবেন। দেন হচ্ছে আরেকটা প্রশ্ন ভার্ব নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে স্পিলেন। স্পিলেন মানে কি? টু প্লে, খেলা, খেলা করা। খেলাধুলা করা। আচ্ছা, এবার আসি ওয়ান বাই ওয়ান দেখি আমরা। অরণ্য রহমান, আপনি বলেন তো দেখি আপনি কি খেলতে পছন্দ করেন? ফুটবল। ফুটবল। আমি ফুটবল খেলতে পছন্দ করি। বলেন তো দেখি। আমি ফুটবল খেলি। Ich spiele Fußball. ফুটবল। আচ্ছা, যদি বলি যে আমি ফুটবল খেলতে পছন্দ করি। Ich spiele gerne Fußball. ফুটবল সিম্পলি জ্ঞান দিয়ে দিতে হবে। তুমি ফুটবল খেলতে পছন্দ করো। Du spielst gerne Fußball. জ্ঞান ফুটবল। আচ্ছা, যদি আমরা ফুটবল খেলতে পছন্দ করি। Äh, wir, 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 spiel, wir spielen gerne Fußball. জ্ঞান ফুটবল। আচ্ছা, যদি বলি যে উম, আম- আম, তোমরা ফুটবল খেলতে পছন্দ করো। Ihr spielt gerne Fußball. স্পিল কেন হয়েছে এখানে? কারণ ইয়া থাকলে টি অ্যাড হয়। এক্স্যাক্টলি। যদি বলি যে তোমরা কি ফুটবল খেলতে পছন্দ করো? তাহলে শুধু হচ্ছে স্পিলটা সামনে চলে যাবে, স্পিল্ড ইয়া জ্ঞান ফুটবল। এইখানে এসে খেয়াল করলেন এই আইটা কিন্তু ছোট হাতের হবে কেন? কারণ সেন্টেন্সের মাঝখানে, মাঝখানে। এটা বড় হাতের কেন? সেন্টেন্সের ফার্স্টে। গুড। কোনো প্রশ্ন? এনি কনফিউশন? না। গুড। ইয়া, নুসরাত জাহান আপনি? ভাইয়া মুগেন দিয়েও তো বলা যায় না এটা? অবশ্যই বলা যাবে। মুগেন হচ্ছে আরেকটা ভার্ব। এটা হচ্ছে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব হচ্ছে আরো অনেক 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 পরে শিখবো আমরা, এখন না। দিস ইজ টু আর্লি মোডাল ভার্ব শেখা। আপনি যেটা বলেছেন মাগ, অবশ্যই ইস মাগ ফুসপা। তবে মাগ আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে, ছোট্ট একটা পার্থক্য। এটা আমরা মোডাল ভার্ব যখন পড়বো তখন বলবো, বাট দিস ইজ টু আর্লি মোডাল ভার্ব সম্পর্কে আলোচনা করা। ঠিক আছে, বাট সহজভাবে বলি দুইটাই মানে পছন্দ করা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পছন্দ করা। যেমন হচ্ছে আমি খেতে পছন্দ করি, আমি খাবার খেতে পছন্দ করি, বিরিয়ানি পছন্দ করি, আমি এটা পছন্দ করি। একটা হচ্ছে পছন্দ করা। আরেকটা হচ্ছে কি, মানে খাওয়ার ক্ষেত্রে পছন্দ করা। যেমন ইস মাগ বিরিয়ানি, আমি বিরিয়ানি পছন্দ করি। ইস মাগ ডিশ, আই লাইক ইউ। এটা হচ্ছে একটা জিনিস, ইস মাগ ডিশ। কিন্তু আমি যদি বলি যে আম, অথবা বলতে পারি ইস এসে জ্ঞান বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। কিন্তু আমি কি বলতে পারবো ইস এসে ডিশ জ্ঞান, আমি কি তোমাকে খেতে পারবো? কখনোই না। তো তার মানে ছোট্ট কিছু স্লাইড পার্থক্য আছে, যেটা আমি সাধারণত খাবারের ক্ষেত্রে আমরা বলি, কিছু কিছু জায়গায় আমরা করার ক্ষেত্রে আমরা বলি। তো দুইটার মধ্যে ছোট্ট পার্থক্য আছে। যখন মোডাল ভার্ব পড়বো, আরো অনেক পরে মোডাল ভার্ব, এখন আরো 8-10টা ক্লাস পরে, তখন কি আমরা মোডাল ভার্ব শিখবো, এটা বুঝতে পারবো। ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের নেক্সট আমাদের আরেকটা ভার্ব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মাখেন। মাখেন মানে কি? মাখেন মানে হচ্ছে বাড়ির, করা। সরি, মাখেন মানে হচ্ছে করা, বাড়ির কাজ না। কোনো কিছু করা। যদি বলি যে করা। এক্স্যাক্টলি, যদি বলি যে আমি বাড়ি কাজ করি, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? ইস ইস মাকে মাকে আউ হোমওয়ার্ক। Hausaufgaben. Ich mache হাউজাবগাবেন। Hausaufgabe, আমি বাড়ি কাজ করি। তুমি বাড়ি কাজ করো। Du ডু magst মার্কস Hausaufgaben. Du machst Hausaufgabe. Hausaufgabe, du machst Hausaufgabe, তুমি বাড়ি কাজ করো। আচ্ছা, যদি প্রশ্ন করি তুমি কি বাড়ি কাজ করো, তাহলে Magst du Magst du Hausaufgaben? Magst du Hausaufgabe? এক্স্যাক্টলি magst du Hausaufgabe, তুমি কি বাড়ি কাজ করো। যদি বলি যে তোমরা কি বাড়ি কাজ করো, মাছ ইয়ার Magst ihr হাউসগাবে। Hausaufgabe? Hausaufgaben. Ja, Hausaufgabe. এক্স্যাক্টলি মাগst du Ihr Hausaufgabe, Hausaufgabe. আপনি কি বাড়ি কাজ করেন? Machen Sie মাখেন Hausaufgaben? Machen Sie Hausaufgabe? Hausaufgabe?
এক্স্যাক্টলি, মাকেনজি হাউস অফ কার্ড। তার মানে আমরা কি বুঝলাম? আমরা শিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে অলওয়েজ। সাবজেক্ট শিখে ফেলেছি, ভার্বের প্যাটার্ন শিখে ফেলেছি, এবার হচ্ছে ওই যে ভোকাবুলারি শিখতে বলেছি আপনাদের প্রতিদিন আমি, ওই যে ভোকাবুলারিগুলো এখান থেকে টেনে অবজেক্ট হিসেবে ব্যবহার করে ফেলবো। তার মানে আমাদের সেন্টেন্স তৈরি করা আমাদের জন্য এখন জাস্ট পানি ভাত, যেটাকে আমরা বলে থাকি, খুবই সহজ। আর প্রশ্ন করার ক্ষেত্রে ভার্বটাকে সেকেন্ড পজিশনে থেকে টেনে প্রথম পজিশনে দিয়ে দিলেই প্রশ্ন করা হয়ে যাবে। এগুলা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? আপনারা যারা A1 পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। আপনারা স্প্রেখেন, যখন আপনাদের স্পিকিং পরীক্ষা হবে, এই জিনিসগুলোই আপনাদের কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করবে। আপনাদেরকে বলবে প্রশ্ন করো, উত্তর দাও, প্রশ্ন করো, উত্তর দাও, দুইটা প্রশ্ন দুইটা উত্তর, এভাবে করতে হবে। এই যে আমরা শিখছি না আজকে, এইভাবে যদি আপনারা সেম ভাবে যদি আপনারা বাসায় পড়েন, প্র্যাকটিস করেন, পরীক্ষা পাশ করাটা কোনো ব্যাপার না আমি বলবো। আর আপনাদের পরীক্ষা পাশের চেয়ে শেখার চেষ্টা করবেন জার্মান ভাষাটা, কারণ আমরা অনেকেই জার্মানিতে আসতে চাই, বাট মনে হয় যে না আমি A1 A2 শেষ করলেই হবে। না, আসলে ব্যাপারটা কিন্তু তা না। জার্মানিতে আসলে কিন্তু আপনার জার্মান আরও বাড়াতে হবে, না হয় এখানে আপনি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বেন। তো জার্মান ভাষাটাকে সহজভাবে শেখার চেষ্টা করবেন। যেভাবে পড়াচ্ছি, যেভাবে পড়ছি আমরা, ওভাবে যদি শিখি ইনশাল্লাহ পারবো আমরা। নেক্সট নেক্সট হচ্ছে কি স্প্রেখেন। স্প্রেখেন মানে কি? টু স্পিক। ওই যে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ভাষা। না, স্প্রেখে মানে হচ্ছে টু স্পিক, কথা বলা। আপনি যেটা বলেছেন ভাষা, সেটা হচ্ছে আচ্ছা, স্প্রাখে। Sprache. একটা হচ্ছে স্প্রেখে, একটা হচ্ছে স্প্রাখে। স্প্রে টু স্পিক, স্প্রেখেন টু স্পিক, স্প্রা উচ্চারণ হবে স্প্রাখেন। স্প্রাখেন মানে, স্প্রাখে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। আর স্প্রেখেন মানে কি? টু স্পিক, কথা বলা। এটা বলা একটা বলা হচ্ছে, এটা কথা। হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। এবার আসি হচ্ছে আমাদের, ইয়া, এবার আসি হচ্ছে যেমন হচ্ছে আমি জার্মান কথা বলি, কিভাবে বলবো? স্প্রাখে ডয়েচ। ডয়েচ। আচ্ছা, আমি চারজনের কথা শুনেছি, সবাই বলেছে স্প্রাখে। এটা কি সঠিক? কি স্প্রাখে নাকি স্প্রেখে। স্প্রেখে? স্প্রেখে। স্প্রেখে। আবার Spreche হবে। আমি আমি জার্মান বলি, আবার বলেন। স্প্রেখে ডয়েচ। স্প্রেকে ডয়েচ। জার্মানকে কি বলি আমরা? ডয়েচ। ডয়েচ বলি। ডয়েচ মানে কি? জার্মান ভাষা। যদি বলি যে তুমি জার্মান বলো, ডু স্প্রেকে Du ডয়েচ। ডু sprichst স্প্রিchst Deutsch. ডু ডয়েচ। স্প্রেক্স। স্প্রেচ। হ্যাঁ। হল্ট। এই জায়গায় এসে এই জায়গায় এসে একটা আমরা এক্সেপশন দেখতে পাচ্ছি। এক্সেপশনটা কি? এই জায়গায় এক্সেপশনটা দেখতে স্প্রিচড। পাচ্ছি সাধারণত স্প্রিক্সড। এখানে আইটা কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন ইএন এর পরিবর্তন হয়েছে, এসটি হয়েছে, ঠিক আছে, বাট এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব। এটা ইরেগুলার হওয়ার কারণে এখানে ইটা আছে না, ই এর পরিবর্তে এখানে কি হয়েছে? আই হয়েছে। কিন্তু ওই যে এসটি ঠিক মতোই আছে। তার মানে ইস স্প্রেখে, দু স্প্রেক্স হবে না, দু স্প্রি হয়ে যাবে। কেন? এখানে আই আছে, ওই জন্য দু স্প্রিক্সড। আবার বলি, তুমি জার্মান বলো, কিভাবে বলবো? ডু স্প্রিচড ডয়েচ। দু স্প্রিক্সড। আচ্ছা, যদি বলি যে তুমি কি জার্মান পারো, জার্মান বলো তুমি, তাহলে স্প্রিচড ডু ডয়েচ। ইয়া স্প্রিক্স ডয়েচ। আবার বলি স্প্রিচড স্প্রিচড ডু ডয়েচ। ডয়েচ। ইয়া। সব জার্মানিতে আসার পরে এই প্রশ্নটা আপনাদেরকে সবাই করো, স্প্রিক্স ডয়েচ, তখন বলো, ইয়া স্প্রেকে ডয়েচ। উত্তর কি বলবেন? স্প্রেকে। স্প্রেকে ডয়েচ। যদি বলি যে একজন ভদ্রলোক, সে জার্মান বলতে পারে, সে জার্মান বলে, তাহলে কিভাবে? এয়ার স্প্রিক আর ডয়েচ। স্প্রিচড আমরা ডয়েচ। জার্মান বলি ইয়া স্পিক হবে। এখানেও খেয়াল করলে দেখবেন, এখানে খেয়াল করলে দেখবেন যে আমাদের এখানেও সেম ভাবে, এখানে কিন্তু আইটা কিন্তু আমাদের, এটা কিন্তু ইরেগুলার ভার্ব, এই জন্য স্প্রিক্ট হয়েছে, ঠিক আছে, বাট আইটা এখানে আমাদের কি হচ্ছে? আম, পরিবর্তন হচ্ছে এখানে। আর যদি বলি যে আমরা জার্মান বলি, ইয়ার স্প্রেক ডয়েচ। wir sprechen, আমরা, Sprechen Deutsch. স্প্রেখেন। wir sprechen Deutsch, এখানে কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে ওভাবেই থাকবে, wir sprechen Deutsch। যদি বলি যে তোমরা জার্মান বলো, ইয়ার স্প্রেক ডয়েচ। ইয়া স্প্রেক ডয়েচ। এই জায়গায় যদি দেখি আমরা, খেয়াল করলে দেখবেন এখানে ওই যে এখানে শুধুমাত্র টি যুক্ত হয়েছে, ঠিক আছে, এখানে আর আইটা পরিবর্তন হয়নি, মানে এখানে যেভাবে আছে ওভাবে জাস্ট ইএন এর পরিবর্তে টি যুক্ত হয়েছে, ইয়া স্প্রেক ডয়েচ।
তোমরা জার্মান কথা বলো। ওকে, কারো কোনো প্রশ্ন? নো। ওকে। আচ্ছা, এমন কেউ আছেন আমরা আজকে ক্লাস বুঝতে পারিনি, অথবা ক্লাসে কোনো কিছু, এনিথিং? হুম। অল রাইট, দেন হচ্ছে আমরা পরের পার্টটাতে আমরা যাব। সেটা হচ্ছে কি ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। Yeah. এর আগে আমরা যখন পড়ছিলাম মানসমাল সিএইচ দিয়া তলবের স্বর মতো উচ্চারণ হতো, হুম। কিন্তু এখানে সিএইচ খর মতো উচ্চারণ হচ্ছে। সিএইচ থাকলেই যে হবে ব্যাপারটা তা না, এখানে মানসমাল আপনি খেয়াল করলে দেখবেন SCH, শুধুমাত্র সিএইচ না, SCH যদি থাকে ওটাকে তালিক ভাষ্য সাধারণত আমরা বলে থাকি SCH। আর যখন সিএইচ থাকে ওটাকে আমরা সাধারণত খ উচ্চারণ করে থাকি। যদি SCH থাকে এসে হা আমরা বলে থাকি, এসে হা যদি থাকে সেক্ষেত্রে তালিক ভাষ্যের মতো, আর যদি সে হা থাকে সেক্ষেত্রে খয়ের মতো। আবার অনেকে তালিক ভাষ্যের মতো উচ্চারণ করে, এটা ডিপেন্ড করে অলওয়েজ। ওকে ভাই, থ্যাংক ইউ। গুড। দেন হচ্ছে আমরা শিখবো হচ্ছে আরেকটা ভার্ব, সেটা হচ্ছে অ্যাসেন। বিরিয়ানি ভাইয়া কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম ইয়া ভাই জি আপু, সরি। স্প্রেশে স্প্রেশে হবে নাকি স্প্রেখে হবে? বোথ বোথ আর কারেক্ট, দুভাবে বলা যায়। আপনি স্প্রেশও বলতে পারেন, স্প্রেখেও বলতে পারবেন। জার্মানির কিছু এরিয়াতে যেমন হচ্ছে বিশেষ করে বাভারিয়া স্টেটের, তাদের সাথে আমাদের অ্যাকসেন্টের ছোট্ট একটু পার্থক্য থাকে, তারা স্প্রেশে বলে, আমরা স্প্রেখে বলি। দুটো আসলে কারেক্ট, বাট স্ট্যান্ডার্ড জার্মান যদি আপনি দেখেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড জার্মানে সাধারণত, মানে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড জার্মান। ঠিক আছে, কারণ আপনারা জানেন জার্মানির দুইটা পার্ট ছিল আগে, ওয়েস্ট এবং ইস্ট জার্মানি। বিশেষ করে হচ্ছে ওয়েস্ট জার্মানিতে যারা ছিল তাদের সাথে এখনো পর্যন্ত টুকটাক কিছু পার্থক্য তাদের সাথে আমাদের, মানে ইস্ট জার্মানিতে যারা থাকি আমরা তাদের সাথে একটু পার্থক্য থাকে, যদি এখন তো একটাই জার্মানি। তো দুটো সঠিক। আচ্ছা, বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন এখানে? কে পছন্দ করেন না? সবাই পছন্দ করার কথা মনে হয়। আচ্ছা, আমি বিরিয়ানি আমি খেতে, করি না। ও তাই? আচ্ছা, একজন পাওয়া গেল বিরিয়ানি খেতে পছন্দ করে না, গুড। আচ্ছা, না বিরিয়ানি তো মোটামুটি বাংলাদেশের আমাদের মোটামুটি সবাই, ম্যাক্সিমাম আমি দেখি পছন্দ করে। যাই হোক, হয়তো বা কিছু থাকতে পারে। তো আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, এটা কিভাবে বলবো? অথবা আমি বিরিয়ানি খাই, এসএন, এসএন মানে কি? এসে জ্ঞান বিরানি। হুম হুম আর আমি যদি বলি যে আমি বিরিয়ানি খাই, ইস এসে এসে বিরিয়ানি। বিরিয়ানি। এসে এসে বিরানি। বিরিয়ানি। আর যদি বলি যে খেতে পছন্দ করি তাহলে ইস এসে গের্নে বিরিয়ানি। এসে জ্ঞান বিরানি। বিরিয়ানি বিরিয়ানি। যদি বলি যে তুমি বিরিয়ানি খেতে পছন্দ করো, ডু এস ডু বিরিয়ানি, ইস্ট বিরিয়ানি। গের্নে জ্ঞান বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি। বিরানি। বিরিয়ানি। যদি বলি যে তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো, ইস ইস্ট ডু ডু গের্নে বিরিয়ানি। বিরিয়ানি, ইস্ট দু ডু জ্ঞান বিরিয়ানি বিরিয়ানি। বিরানি। ইজ দু ক্যান বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো। তবে এখানে খেয়াল করলে দেখবেন এইটাও কিন্তু একটা ইরেগুলার ভার্ব, এবং ইরেগুলার ভার্ব হওয়ার কারণে এখানে আমরা যে পার্থক্য দেখতে পাচ্ছি, ইস হওয়ার কারণে অ্যাসে হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু এখানে ইস্ট হয়ে গিয়েছে। দু যখন আসছে তখন ইরেগুলার ভার্ব হওয়ার কারণে ওই যে আর আইটা ইটা, মানে এটা এ থাকছে না, সেটা ই হয়ে গিয়েছে, মানে হচ্ছে জার্মানে যদি বলি ই হয়ে গিয়েছে, ইস্ট হয়ে গিয়েছে, মানে আই হয়ে গিয়েছে ইংরেজিতে। তো এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে ইরেগুলার ভার্বগুলো আছে ওগুলো লেখার ক্ষেত্রে আমাদের, বলার ক্ষেত্রে খুব একটা পার্থক্য আমরা শুনি না, ইস এসে দু ইস্ট, বাট লেখার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তোমরা কি বিরিয়ানি খেতে পছন্দ করো? ইয়া 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 এস। ইয়া ইয়া এসে এস্ট বিরিয়ানি, জ্ঞান যদি বলি, বিরানি। প্রশ্ন করি যদি, তোমরা কি পছন্দ ইস্ট এস ইয়া জ্ঞান বিরানি। বিরিয়ানি বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি, তোমরা কি বিরিয়ানি খেতে পছন্দ করো? আর আমরা বিরিয়ানি খেতে পছন্দ করি। ভিয়া এস বিয়ার জ্ঞান বিরিয়ানি বিরানি। বিরিয়ানি বিরিয়ানি। অলরাইট, এনি কোয়েশ্চেন সো ফার? বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। সহজ মনে হচ্ছে না? হ্যাঁ। ভাইয়া ইয়ের জায়গায় আই যেটা বললেন ওইটা একটু আবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ইরেগুলার কিছু ভার্ব আছে যার মানে, ইরেগুলার ভার্বগুলা সাধারণত নর্মাল রুলসটা আসলে ফলো করে না। যেমন ইস এসে যদি বলি আমি খাই, ওই যে আমরা পড়েছিলাম এন্ডিংটা পড়েছি, ই থাকে এসটি থাকে, বাট ইরেগুলার ভার্বগুলা যেহেতু ইরেগুলার, এগুলা নর্মাল রুলসটা ফলো করে না। কিন্তু দু হওয়ার যদি হয় আমরা তখন ইস্ট বলে ফেলি আর কি, ইস্ট বলতে হয় আমাদেরকে, বলে ফেলি না। এটা হচ্ছে জার্মান ভাষাটাই এমন, এখানে বলতে হয়। কারণ কেন বলতে হয়? কারণ হচ্ছে এটা ইরেগুলার ভার্ব।
যদি বলেন ইরেগুলার ভার্ব কেন, তখন এটা তো আসলে কেউ জানে না ওটা ইরেগুলার ভার্ব কেন, কারণ এটা ইরেগুলার ভার্বই। ঠিক আছে, ওভাবে আমরা মনে রাখলে তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। আমি চেষ্টা করবো আপনাদের জন্য একটা ইরেগুলার ভার্বের লিস্ট কোথাও আমি খুঁজে পাই কিনা, অথবা আমি তৈরি করার চেষ্টা করবো, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। ওকে, গুড। এইবার থ্যাংক ইউ। আসি হুম, ওকে, এইবার আসবো হচ্ছে আমরা কি আহ এইটা তো আমরা শিখলাম। দেন হচ্ছে ওকে, ওকে, স্পিলের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। স্পিলের নিয়ে আমরা পড়েছি গেন। গেন হচ্ছে আরেকটা ভার্ব, যেটা হচ্ছে কি কোথাও যাওয়া। ঠিক আছে, কোথাও যাওয়াটাকে আমরা কি বলি, গেন আমরা বলে থাকি। তো এখানে কি বলা হচ্ছে, যেমন আমি স্কুলে যাই, ইস গে ইন দি শুলে, তো এক্ষেত্রে ইস গে যা হচ্ছে। ঠিক আছে, কারণ কেন, কারণ হচ্ছে এটা আমাদের ইস থাকার কারণে কনজুগেশনটা গেন থেকে ইস গে হচ্ছে। তো ডু গেস্ট, সেম ভাবে এখানে কি হচ্ছে, ইএসটি এসটি যুক্ত হচ্ছে, তবে এখানে এসটি মানে ইএন এর জায়গায় এটাও একটা ইরেগুলার ভার্ব, সেজন্য এখানে ইএসটি যুক্ত হচ্ছে, মানে ইটা থাকছে এক্সট্রা ভাবে। এস জি এস গেট, কোনো পরিবর্তন হচ্ছে না। জি গেট, ভি গেন, ইয়া গেট, জি জি গেন, এটা হচ্ছে গেন, কোথাও যাওয়া। যেমন ইস গে ইন দি স্কুলে, আমি স্কুলে যাচ্ছি। ডু গেস্ট ইন দি স্কুলে, যদি প্রশ্ন করি তুমি কি স্কুলে যাচ্ছ, তাহলে কি বলবো, গেস ডু গেস ইন ডু দ্য ইন Gehst দি du স্কুল। in Gehst die du in die Schule? Schule? গেস ডু ইন দি স্কুলে, তোমরা কি স্কুলে যাচ্ছ। Gehst, ja, Geht ইয়া geht ইন ihr? দি ihr in শুলে। die Schule? গেট ইয়া ইন দি শুলে। আর ইন দি শুলে কেন আসছে, এগুলো হচ্ছে আমাদের আরো অ্যাডভান্স গ্রামার, এগুলো আমরা অ্যাকুজেটিভ যখন পড়বো তখন আমাদের জন্য এটা এক্সপ্লেনেশন মানে হবে, বাট এটা কি ভাইয়া অ্যাকুজেটিভের রিজনে ইন্ডিটা বসেছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে অ্যাকুজেটিভ হওয়ার কারণে পাশাপাশি হচ্ছে আমাদের আম, আম, কি বলা হয়, এটা হচ্ছে একটা ভেক্সেল প্রিপোজিশন, যেটা সিচুয়েশন অনুযায়ী অ্যাকুজেটিভ, এগুলো আরো এই এই গ্রামারটা আরো অনেক পরের অ্যাডভান্স ইস্যু। গ্রামার, ওকে। অনেক আরো অনেক পরে শিখবো, বাট আপাতত এতটুকু শিখি। হ্যাঁ, হুম। ইয়া ইয়া ওই সময় কোশ্চেনটা করি নাই, অ্যাকুজেটিভ এবং ডেটিভ এটার কি স্পেসিফিক কোনো ইংলিশ বা বাংলা অর্থ আছে? আমারও সেম কোশ্চেনটা ছিল ভাইয়া, না, যে এখানে অ্যাকুজেটিভ ডাটিভের সাথে আমার কোশ্চেনটা ছিল অ্যাকুজেটিভ ডাটিভ মানে এটার আহ, কোন বাংলার সাথে জায়গা থেকে মিলিয়ে, এসেছে। এক্স্যাক্টলি, বাংলা মানে ইংরেজি এটা আপনি যেটা বলেছেন যে কারকের অল্টারনেটিভ একটা অপশন, তো এখানে কি সিমিলার সিমিলার। অ্যাকুজেটিভ ডাটিভের সাথে আর অন্য কোনো কিছু কি আছে? হ্যাঁ, মানে আরো কোনো কারক আছে কিনা এটা, জি, জাস্ট এতটুকু জানার জন্য। যে আরো আছে, সেটা হচ্ছে আপনারা বি 1-এ শিখবেন, সেটাকে বলেছে গেনিটিভ। ঠিক আছে, মানে এই তিনটাই টোটাল, এক্স্যাক্টলি, অ্যাকুজাটিভ, ডাটিভ নমিনাটিভও আছে, গেনেটিভ। নমিনাটিভ চারটা আছে টোটাল, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ, গেনিটিভ। তবে নমিনাটিভটা সহজ, আমরা A1-এ শিখবো হচ্ছে নমিনাটিভ এবং অ্যাকুজাটিভ, এই দুইটা শিখবো। A2-তে গেলে আমাদের দাটিভটা যোগ হবে, তেমন হচ্ছে B1-এ গেলে তখন আমাদের গেনিটিভ যোগ হবে, স্টেপ বাই স্টেপ। বাট এগুলা আমরা এগুলা এগুলা আরো অ্যাডভান্স গ্রামার, এগুলো আমরা আস্তে 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 ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। কোনো চিন্তার কারণ নেই, সবকিছুই সুন্দরভাবে সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা আমি করব, চিন্তার ওকে কোনো ভাইয়া। কারণ নেই। জাস্ট আপনারা ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, দ্যাটস ইট, এটা হচ্ছে আমার দিক থেকে রিকোয়ারমেন্ট। অলরাইট, এইবার আসি হচ্ছে আমাদের আম, আমাদের আরেকটা ভার্ব, ফাগেন। ফাগেন মানে কি, ফাগেন মানে হচ্ছে টু ড্রাইভ। কোথাও কি আমরা যখন ড্রাইভ করি ওটাকে আমরা ফাগেন বলে থাকি। যেমন হচ্ছে আমি গাড়ি চালাতে পছন্দ করি, সেম ভাবে কি বলবো, Ich fahren gerne fahre Auto. অটো। gerne drive. আমি গাড়ি Sorry. চালাতে পছন্দ করি, তুমি গাড়ি চালাতে পছন্দ করো। Du ডু fährst ফার্স্ট gerne অটো। Auto. এই জায়গায় এসে এটাও একটা ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব হওয়ার কারণে এখানে দু ফেয়াস্ট, কারণ আর উপর উমলাউট এখানে হয়ে যায়, ওমলাট এখানে আছে। উমলাউট হওয়ার কারণে দু ফেয়াস্ট। তুমি গাড়ি চালাতে পছন্দ করো, দু ফেয়াস্ট হবে তখন, দু ফেয়াস্ট অটো। যদি বলি যে তুমি কি গাড়ি চালাতে পছন্দ করো, তাহলে Fährst du gerne Auto? এক্স্যাক্টলি ফেয়াস্ট দু জ্ঞান অটো, জাস্ট সিম্পলি আমাদের ভার্বটা প্রথম পজিশনে চলে আসবে। যদি বলি যে আমরা গাড়ি চালাতে পছন্দ করি, wir fahren জ্ঞান অটো হবে Gerne তখন, Auto. আমরা গাড়ি চালাতে পছন্দ করি। তো এগুলো হচ্ছে সেম ভাবে আমাদের আরেকটা ভার্ব, এবং আরেকটা ভার্ব যদি দেখি লেজেন। লেজেন মানে কি, লেজেন হচ্ছে টু রিড, কোনো কিছু পড়া। যেমন ইস লেজে, দু লিস্ট, er sie es liest, wir lesen, ihr lest, আমরা বলে থাকি। সেম ভাবে সেম প্যাটার্ন, জাস্ট আমাদের কি যোগ করতে হবে, ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে, জাস্ট আমাদের অবজেক্টটা যোগ করলেই আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। সেম ভাবে হচ্ছে আ বাইটেন। আ বাইটেন, আমরা যদি বলি এখানে, যেমন ইস আ বাইটে,
আমি কাজ করি, আই ওয়ার্ক ইন দ্য অফিস, ich arbeite im Büro. Du arbeitest im Büro. Sie es arbeitet im Büro. Wir arbeiten im Büro. Ihr arbeitet im Büro. Sie arbeiten im Büro. আমি, আমরা, এখানে এমটা কেন হলো? এটা হচ্ছে দাটিভ হওয়ার কারণে। দাটিভ আমাদের আরো পরের সাধারণত যখন আমাদের কোনো নির্দিষ্ট লোকেশন যদি বোঝানো হয়, স্পেসিফিক একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় কোনো মুভমেন্ট নেই, যদি মুভমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে দাটিভ বলে থাকি। আর যদি মুভমেন্ট থাকে, একটা চলাফেরা যদি থাকে, সেক্ষেত্রে ওইটাকে আমরা আকুজাটিভ আমরা বলে থাকি। এতটুকু আমরা মনে রাখি এখন, ঠিক আছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল, টু ড্রাইভের যে ভার্বটা ইউজ করছেন এটার প্রোনাউন্সিয়েশনটা আবার আরেকটু যদি বলতেন। আচ্ছা, কোনটা আবাইতেন বলছেন? টু, না টু ড্রাইভের যে প্রোনাউন্সিয়েশনটা ছিল। আচ্ছা, টু ড্রাইভ এটাকে বলেছে ফাগেন, কারণ এখানে আরটা সাইলেন্ট থাকবে। এখানে ফাগেন সাইলেন্ট বলতে মানে আহ, ওকে। গলা থেকে, জার্মানরা আরটা গলা থেকে সাধারণত বলে থাকে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা বলি ফাগেন, তো এটাকে আমরা বলে থাকি ফাগেন। তো ফাগেন গলা থেকে আমরা বলে থাকি ich fahre, du fährst, du fährst, sie es fährt, wir fahren, ihr fährt, sie fahren। আমরা আপনি গাড়ি চালান, এটা হচ্ছে আমাদের ফাগেনের verb conjugation। বুঝতে অলরাইট, পারছি ভাইয়া, থ্যাংক ইউ। গুড। দেন হচ্ছে আমাদের আমরা মোটামুটি যেটা থাকবে আমাদের, জাস্ট এ সেকেন্ড, এটা আমরা পড়েছি। আবাইতেন আমরা আলোচনা করলাম, আবাইতেন সেম ভাবে, ট্রিঙ্কেন, ভাষা, গেন। অলরাইট, এখন এই জিনিসগুলা পড়লাম, কিন্তু আমাদের একটা জিনিস বাদ রয়ে গিয়েছে। বললাম না একটু আগে আমরা ব্যাক করবো একটা পয়েন্টে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনোমেনে অ্যাকুজেটিভ ডাটিভের একটা বিষয় ছিল, এটা আমি ক্লিয়ার করি আপনাদের। এইটা হচ্ছে কি, এইবার আপনারা বুঝতে পারছেন, ডাস ইজ মিশাইল, দিস ইজ মিশাইল হচ্ছে কেন মিশাইল হচ্ছে? এটা হচ্ছে একটা সাবজেক্ট, ডাস এটা সাবজেক্ট, মানে দিস বলছি আমরা। ইস্ট, ইস্ট কেন বসছে এখানে? ইস্ট হওয়ার কারণ কি? ইস্ট কোন ভার্বের মধ্যে পড়েছে, কেউ বলতে পারবেন? টু ইআরজিএস এর মধ্যে রিভার। জাইন ভার্ব। তো এটা হচ্ছে জাইন ভার্ব, মনে আছে জাইন ভার্বটা কি কি ছিল? ইশ, বিন, বিস্ট, ডু, বিস্ট, এয়ার, জি, অ্যাজ যদি থাকে, ইস্ট আমরা বলছি। এই যে ইস্ট হয়েছে না, এই জন্য এখানে ইস্টটা হয়েছে, ডাস ইস্ট হয়েছে। বুঝা গেল? হ্যাঁ। অলরাইট, এরপরে হচ্ছে মিশাইল ভোন্ট ইন লন্ডন। এই যে এই একটা সেন্টেন্স আমরা দেখলাম, মিশাইল হচ্ছে কি একটা থার্ড পার্সন, ঠিক আছে না? সে হচ্ছে একজন পুরুষবাচন, এবং সে হচ্ছে কি এখানে থার্ড পার্সন আমরা বলছি। এখানে থার্ড পার্সন, ওই যে এস জি এস ভোন্ট, ভোন্ট কেন হয়েছে এখানে? এন্ডুম কেটে দিয়ে টি অ্যাড হয়েছে শুধু। এক্স্যাক্টলি। আর এটার মেইন ভার্বটা কি? ইয়ার, ভোনেন, তাই না? জি, বললাম মেন ভোনেন ভার্ব থেকে নয়। ভোন্ট হয়েছে ইন লন্ডন। এবং এখান থেকেই এই মিশাইল বারবার বারবার মিশাইল এটা না বলে, কারণ সেটা তো সে হচ্ছে একজন পুরুষবাচন আমরা জানি, সেই জায়গায় আমাদের কি দিতে হয়? এয়া দিতে হয়। কেন এয়া এ দিব? আর দিতে হয়। হুম, কারণ সে হচ্ছে পুরুষবাচন। আমরা একটু আগে এখানে কি বললাম, আমাদের স্লাইডে আমরা কি বলেছি? এই যে এয়া মানে হচ্ছে হি, জি মানে হচ্ছে সি, আর মিশেল হচ্ছে কি হি না? এখানে আমরা হুম, ওই জন্য মিশেলের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি, হি লিভস ইয়ার, লন্ডন। এই জন্যই এইটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনোমেন। আমরা যে প্রোনাউনগুলো ইউজ করি, যেমন ওসমান, ওসমান ইজ এ, ফর এক্সাম্পল আমি এভাবে বলি, ওসমান ইজ ডুইং পিএইচডি, হি ইজ অলসো আ জার্মান টিচার। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একবার নাম দিলাম, নাম বারবার ওসমান বলা তো প্রয়োজন নেই, তাই না? ওটার পরিবর্তে আমরা হি দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা ইংরেজিতে যেভাবে দিই, সেম ভাবে প্রোনাউনটা আমরা ব্যবহার করছি এখানে। মিসাইলের পরিবর্তে যেহেতু এটা সে হি, এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। এইটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। বুঝে গেল ফজি আপু? আপনি এটা আপনার প্রশ্ন ছিল তখন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমাদের আকুজেটিভ কখন হবে, তাই না? আমরা এই যে আকুজেটিভটা দেখলাম এখানে, ইশমিশ, মিয়া, দু, ডিশ, দিয়া, এটা তো হচ্ছে কেন হচ্ছে এখানে, মানে মিশটা কেন হচ্ছে, রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে সাধারণত একটা বাক্যে, যেমন ইশ ফিন্ডে মিশাইল নেট, আই ফাইন্ড মিশাইল নাইস, মানে আমি আই ফাইন্ড হিম নাইস, আমি তাকে
ভালো মনে করি, মানে অনেক নাইস মনে করি। কিন্তু এখানে যদি দেখি আমরা ইশ ফিন্ডে আমরা বলছি, এবং এখানে মিশেলের পরিবর্তে ইন হচ্ছে। কেন ইন হচ্ছে এখানে? কারণ মিশেল হচ্ছে এখানে কি, অবজেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে অবজেক্ট হচ্ছে। আর আমরা জানি, এটা আমরা আরো সামনে আকুজেটিভ পড়লে তখন বুঝবো, একটা বাক্যে যখন সরাসরি অবজেক্ট থাকবে ওটা অলওয়েজ আকুজেটিভ হয়ে যাবে। তার মানে এখানে মিশাইলের পরিবর্তে আমরা যদি দিতে চাই, এখানে এ আর দেওয়ার কথা ছিল না আমাদের? কি কি দেওয়ার কথা ছিল এখানে? মিশেলের ইয়ার পরিবর্তে এ আর দেওয়ার কথা ছিল। কেন? কারণ হচ্ছে আমরা জানি একজন হি যদি হয়, হি এর পরিবর্তে আমরা কি দেই? এয়া দেই আমরা। তো এখানে মিশেলের পরিবর্তে এয়া দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে এয়া না দিয়ে ইন দিয়েছি। কেন? কারণ আকুজেটিভ কারণ হয়েছে। এটা হি না হিম, তাই যদি হিম হয় তাহলে এক্স্যাক্টলি, ইন হবে। এক্স্যাক্টলি, এখানে হি না দিয়ে আমরা হিম দিয়েছি। কেন? আমাদের পরিবর্তনটা হচ্ছে এখানে অবজেক্ট হচ্ছে এখানে। তো এখানে সহজভাবে যদি বসি একটা সেন্টেন্সে, সেটা হচ্ছে সাবজেক্ট যখন থাকবে তখন হি হবে, মানে এয়া হবে। যখন সেটা অবজেক্ট হয়ে যাবে, মানে একটা বাক্যে যখন সরাসরি অবজেক্ট যখন থাকবে, তখন আমাদের পার্সোনাল প্রোনাউনটা পরিবর্তন হয়ে এয়া থেকে ইন হয়ে যাবে। বুঝা গেল? এই জন্য এখানে ইশ ফিন্ডে ইন নেট, আমি তাকে অনেক নাইস মনে করছি। কেন? এটা অবজেক্ট হয়ে গিয়েছে। এটা যদি সাবজেক্ট যদি হতো তখন হতো এয়া। যদি শুরু করতো, যেমন একটু আগে কি দেখলাম, এখানে এয়া আসছে। কেন এয়া আসছে এখানে? মিশাইল ভন্ট ইন মিশেল লন্ড্রি, হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। এই জন্য এখানে সাবজেক্ট হয়েছে, মানে এয়া দিয়েছি এখানে। কিন্তু এখানে ইন কেন হয়েছে? কারণ এখন যে মিশেলটা অবজেক্ট অবজেক্ট এটা হয়ে গেছে। আমরা অবজেক্ট হয়ে গেছে তো। এক্স্যাক্টলি, মিশেলটা হচ্ছে এখানে অবজেক্ট। আর একটা সরাসরি অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে এটা আমাদের পরিবর্তন হয়ে ইন হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ভাই আমাদের আর একটু আকুজাটিভ। ক্লিয়ার করেন, মানে এখানে সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে দেখে সেটা আকুজেটিভ মানে ইয়েস, ডিরেকশনে গেছে, আর আকুজেটিভ হওয়ার কারণে এখানে ইন হয়েছে। ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। একটা সেন্টেন্সে যদি বলি ইয়েস, হ্যাঁ, এইটা হচ্ছে রিজন। মানে সাবজেক্ট যদি হয়, সেক্ষেত্রে আমরা হি দিচ্ছি এখানে, মানে এয়া দিচ্ছি। আর যদি সেটা হুম। আকুজেটিভ, মানে আকুজেটিভ যদি হয়, সেটা ইন। কিন্তু আকুজেটিভ কখন হবে? যখন সরাসরি অবজেক্ট হবে, তখন আকুজেটিভ হবে। মানে ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্টটা যখন সেকেন্ড সেন্টেন্সে অবজেক্ট হয়ে যাবে। ওকে। তখনই আমাদের সেটা আমাদের আকুজেটিভ হয়ে যাবে। আর আকুজেটিভ হলে কি হবে? তখন আমাদের ইন হবে। এই জিনিসটা আমাদের জাস্ট আমি আপনাদেরকে মেনশন করতে যাচ্ছিলাম। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আমরা আউট অফ টাইম, আমাদের 3 মিনিট সময় আছে। অলরাইট, এবার আমরা কিছু কুইজ করার চেষ্টা করি। প্রথমটার অ্যান্সার কি হবে? ইসমাকে, ইস মাকে ইসমাকে হাউস অফ হাউস অফ গাবে। গাবেন, হুম, সেকেন্ডটা? ডু মাক্সড, হাউস অফ ডিমাক্স গাবেন, ডুমাক্স হাউস অফ গাবে। হুম, জ্যাগু। তারপর ইয়ার এয়ামাক এর মার্ক, মার্কস। হাউস অফ ইয়ামাক গাবে। ইয়া, তারপর 3 নাম্বারটা? জি মাখেন মাক হাউস মাখেন, অফ ইয়ামাক গাবে। হুম, ইয়া, কিন্তু আরো হতে পারে জি মাক্ট, তাই না? জি মাক্ট যদি যদি ফিমেল হয়, সি যদি হয়, জি মাক্ট হাউস অফ গাবে। হুম হুম, তারপর জি ইয়া মাক এয়ার মার্ক হাউস অফ হাউস মাখেন অফ গাবে। ইয়া মাখে ইয়া, ইয়ার আবার বলি, মার্ক মাক ইয়ার মাক মার্ক, ইয়ামাক ইয়া মাক্ট হাউস অফ গাবে। তারপর ইয়ার 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 ইয়া মার্ক, মাখেন মাখেন হাউস অফ গাবে। তারপর শেষেরটা? জি মাখেন হাউস অফ মাখেন মাখেন হাউস হাউস অফ গাবে। জি মাখেন হাউস অফ গাবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? গুড। তো আমাদের বাড়ি কাজ কি থাকবে? বাড়ি কাজ থাকবে হচ্ছে আমাদের এই যে আমাদের যতগুলো ভার্ব এখানে আমরা দেখছি, প্রত্যেকটা ভার্ব দিয়ে একটা করে আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন হচ্ছে কখেন, রাইজেন, জগেন, হোগেন, লেজেন, বেতসালেন, সবগুলো সেম প্যাটার্নে কাজ করবে, সেম ওয়েতে কাজ করবে। প্রত্যেকটা দিয়ে একটা একটা করে সেন্টেন্স করব। ইশ কখে বিরিয়ানি, দু কক্স হেনশন ফ্লাইশ zum Beispiel, যেটাই হোক না কেন, মানে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে একটা 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 করে সেন্টেন্স। তার মানে একটা ভার্ব দিয়ে আমাদের কয়টা? 9টা তো হবে না, কারণ এস কক তো 9টা হতে পারে না। এখানে তো এস দিয়ে তো হবে না, কারণ এস তো মানে ইট, মানে কোনো যেটার জীবন নেই সেটা তো রান্না করতে পারবে না, তাই না? এস ককড বিরিয়ানি থাকবে না। বস্তুবাচক মানে একটা এটা হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক। এক্স্যাক্টলি, এটা দিয়ে তো কোনো রান্না হতে পারে না। তো বাকি 8টা দিয়ে আমরা এখানে একটা ভার্ব দিয়ে 8টা করে সেন্টেন্স তৈরি হবে এখানে। ওকে, বোঝা গেল? হ্যাঁ, আবার একটু বলবেন। জি এই যে আমাদের এই যে ভার্ব যেগুলো আছে এখানে, এই যে ভার্বগুলো লিস্টগুলো দেওয়া আছে, এই ভার্বগুলো 1 2 3 4 5 6, এই 6টা ভার্ব দিয়ে আমরা
টোটাল আটটা, একটা ভার্ব দিয়ে আটটা করে সেন্টেন্স তৈরি করবো। সেটা কিরকম? যেমন হচ্ছে koche, ich koche বিরিয়ানি, du kochst বিরিয়ানি, অথবা ich reise gern nach বাংলাদেশ, যেটা আমরা বলি। এই প্রত্যেকটা ভার্ব দিয়ে একটা করে আমরা সেন্টেন্স তৈরি করব, এবং একটা বলতে আটটা করে, সরি, একটা ভার্ব দিয়ে আটটা করে সেন্টেন্স তৈরি করব। তো টোটাল আমাদের 7টা ভার্ব, টোটাল 42টা সেন্টেন্স আমরা তৈরি করার চেষ্টা করব, যেখানে আমরা শিখবো কোনো বাক্য তৈরি করতে আমাদের সমস্যা হবে কিনা। যদি হয় আমরা, আপনারা জানাবেন আমাকে। ভাই 8টা সেন্টেন্স যেটা বলেছেন সেটা কি সাবজেক্ট ওয়াইজ আলাদা হবে নাকি? সাবজেক্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট আছে 9টা, ভাইয়া মানে 8টা এই 9টার মধ্যে সাবজেক্ট যে কোনো 8টা বানাবো আমি আমার মতো করে। না, এখানে এস দিয়ে তো আপনি ওই যে বাক্য তৈরি এস করতে পারবেন। দিয়ে যেটা ওকে, ওটা বাদ যাবে। যেমন এস কক কি হতে পারে? এস নো, কক বিরিয়ানি হতে পারে, কারণ এটা তো বুঝতে এটা কি কোনো রান্না করতে ওকে পারে? আমি করতে পারি, আপনি করতে পারবেন, এস কি করতে পারবে? পারবেন। তো এস দিয়ে আর হবে না আর কি এখানে। ওকে, হুম, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। অল রাইট। জি সবাই ক্লাস বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। ইয়া সহজ না জার্মান? জি জার্মান সহজ মনে হচ্ছে? এখন পর্যন্ত ইয়া আস্তে আস্তে তো মোটামুটি ভাইয়া ডিফিকাল্টের দিকে যাচ্ছে। মোটামুটি আচ্ছা, জার্মান সহজ, জাস্ট একটু বুঝে পড়তে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো ঠিক আছে, এখন ক্লাসটা শেষ করতে হচ্ছে আমার। নেক্সট আরেকটা ক্লাস আছে, অলরেডি 1 মিনিট পার হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাইয়া।